আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আর যারা বলছো যে ক্লাস কখন স্টার্ট হবে, এই তো ভাইয়া ক্লাস স্টার্ট হয়ে যাবে একটু পরেই। তো আজকের ক্লাসে তোমাদের সাথে হচ্ছে ভোকালে থাকবে পূর্ণতা আপু এবং কিউ এন্ড এ তে থাকবে মুন আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। ক্লাসটা কি এখন শুরু করবো না কিছুক্ষণ একটু অপেক্ষা আপু, করব? আমরা আর 2 মিনিট ওয়েট করি, অনেকে জয়েন দিচ্ছে। আর ঠিক আছে, ঠিক জি, আছে। আর স্টুডেন্ট ভাইয়া পুরো আশা করি যে তোমরা অনেকদিন ক্লাসগুলো হলো, আশা করি সবগুলো বিষয় বুঝো, যে তোমরা হাই হ্যালো বা হচ্ছে সালাম চ্যাট বক্সে দিবা। কিউ এন্ড এতে অনলি হচ্ছে টপিক রিলেটেড কোশ্চেন গুলো করবা। আর কিউ এন্ড এতে হচ্ছে মুন আপু আছে। মুন আপু শুনতেছেন আমাকে? ও, জি ভাই, আসসালামু আলাইকুম আসসালামু আপু। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ভাই, শুনছি। ওকে আপু, আহ, তাহলে হচ্ছে আমরা আরো 1 মিনিট ওয়েট করে দেন ক্লাসটা স্টার্ট করে ফেলবো। ও মা। আপু, তাহলে আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি আজকের ক্লাস। আমি হচ্ছে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি হচ্ছে পূর্ণতা, আমি ঢাকা মেডিকেলে পড়ি, ফোর্থ ইয়ারে। আর আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে জীবকোষ ও টিস্যু। তো আমি হচ্ছে শুরু করি, আর তোমরা হচ্ছে কিছু না বুঝলে কোশ্চেন কিউ এন এ তে তো কোশ্চেন আনসার করবা। আর আর এছাড়াও যদি কোনো টপিক আমাকে যদি রিভিউ করতে হয়, আরো বা এক দুইবার বুঝাইতে হয়, তাহলে হচ্ছে আমাকে তোমরা চ্যাট বক্সে বললে আমি হচ্ছে অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব। তো আমরা হচ্ছে আমাদের পড়া শুরু করি তাহলে। তো প্রথমে হচ্ছে তোমাদের জন্য একটা আগের ক্লাসের, গত ক্লাসে একটা বাড়ির কাজ আছে, এটা তুমি একটু দেখো। একটা সৃজনশীল প্রশ্ন আছে। উদ্ভিদের পরিবহন কলা, যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এক্স, যেটা ঊর্ধ্বমুখী পরিবহন করে, আর একটা হচ্ছে ওয়াই, যেটা নিম্নমুখী এবং পার্শ্বমুখী পরিবহন করে। এখন তোমরা আমাকে বলো, চ্যাট বক্সে অ্যান্সার দাও যে এক্সটা কি আর ওয়াইটা কি, জাস্ট আইডেন্টিফিকেশনটা বলো যে এক্স কোন টিস্যু এবং ওয়াই হচ্ছে কোন টিস্যু। দেখি তোমরা আগের ক্লাসের বাড়ির কাজটা পারো নাকি সবাই। হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছে। এক্স হচ্ছে জাইলেম আর ওয়াই হচ্ছে ফ্লোয়েম, ভেরি গুড। সবাই ঠিক বলছো। আর সৃজনশীল গুলো হচ্ছে এরকমই থাকবে, যে এরকম এক্স ওয়াই ভাগ করা থাকবে, একটু আইডেন্টিফিকেশন করে নিতে হবে। তো আশা করি হচ্ছে সৃজনশীল গুলো তোমরা সবাই পারবা, এমন যে সৃজনশীল গুলা। তো আসা আমরা হচ্ছে আমাদের আজকের পড়া শুরু করি, এগুলো তো আগের ক্লাসে পড়া ছিল। আগের ক্লাসে হচ্ছে তোমরা আহ উদ্ভিদ টিস্যু সম্পর্কে বিস্তারিত জানছো। তো আজকে আমাদের পড়া হচ্ছে প্রাণী টিস্যু সম্পর্কে। তো টিস্যু সম্পর্কে বলার আগে আমি আগে একটু টিস্যুর গঠন নিয়ে বলি। আমাদের দেহের একক হচ্ছে কোষ, মানে আমাদের দেহের সবচেয়ে ছোট যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কোষ। তো অনেক কোটি 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 কোষ নিয়ে আমাদের দেহ গঠিত হয়। তো অনেকগুলা কোষ একসাথে মিলে তৈরি করে হচ্ছে একটা টিস্যু বা কলা। আর অনেকগুলা টিস্যু একসাথে মিলে তৈরি করবে হচ্ছে একটা অঙ্গ। এই যে যেমন আমাদের হাত পা চোখ কান নাক মুখ, এগুলো এক একটা অঙ্গ।
আবার অনেকগুলা অঙ্গ একসাথে মিলে তৈরি করবে হচ্ছে একটা তন্ত্র। এটা হচ্ছে আমাদের বডির ফ্লো চার্ট বলতে পারো, যে একদম ছোট দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে কোষ দিয়ে শুরু হবে, অনেকগুলা কোষ মিলে তৈরি করবে টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে তৈরি করবে অঙ্গ, আর অনেকগুলা অঙ্গ মিলে তৈরি করবে তন্ত্র। তো এটা একটু মনে রাখিও। এবার আসি আমরা হচ্ছে টিস্যুর সংজ্ঞাতে। টিস্যু সংজ্ঞাটা দেখো, একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে যদি একটা কাজ করে, তাহলে সেটাকে আমরা টিস্যু বা কলা বলে থাকি। এখানে একটু মনে হয় ভুল আছে, টিস্যু বা কলা হবে এটা। আচ্ছা, এটা একটু তো টিস্যুর সংজ্ঞাটা যখন আমরা লিখবো তখন খেয়াল করবা যে এই প্রত্যেকটা কথা যেন উপস্থিত থাকে, কারণ এই প্রত্যেকটা কথাই হচ্ছে টিস্যুর বৈশিষ্ট্য। টিস্যু হওয়ার জন্য কোষগুলাকে একই ভ্রূণীয় কোষ থেকে তৈরি হইতে হবে, এবং একই ধরনের এক বা একাধিক ধরনের কোষ নিয়ে তৈরি হইতে হবে, জীবদেহের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে, এবং সবগুলা মিলে একটা কাজ করতে হবে। আচ্ছা, একজন হচ্ছে জিজ্ঞেস করছে ভ্রূণীয় কোষ কি। ভ্রূণীয় কোষ হচ্ছে ভ্রূণ অবস্থায় আমাদের যে কোষগুলা থাকে, আমরা যখন ছোট থাকি, বাচ্চা থাকি, মানে ভ্রূণ অবস্থায় থাকি মায়ের পেটে, তখন তো আর আমাদের এত বেশি বেশি কোষ থাকে না, কম কম সংখ্যক কোষ থাকে। তো একটা ভ্রূণীয় কোষ থেকে পরবর্তীতে বাকি কোষগুলোর সৃষ্টি হয়। তো একই ভ্রূণীয় কোষ থেকে যখন একটা কোষ থেকে যখন বিভাজিত হয়ে 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 অনেকগুলা কোষ তৈরি হয়, এবং ওই সবগুলা কোষ মিলে যখন একটা কাজ করে, তখন সেটাকে আমরা টিস্যু বলে থাকি। তাহলে টিস্যু যেটা, টিস্যুর কোষগুলা একটা ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি হতে হবে, এবং একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে থাকতে হবে, এবং সমষ্টিগতভাবে সবাইকে একটা কাজ করতে হবে। এটা মিলে এই এই তিন চারটা বৈশিষ্ট্য মিলে আমাদের টিস্যু তৈরি হয়। তাহলে টিস্যুর সংজ্ঞাটা যখন সবাই লিখবা, সবাই একটু খেয়াল রাখবা যেন এই বৈশিষ্ট্যগুলোর থেকে কোনো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মিস না হয়ে যায়। বৈশিষ্ট্য বা সংজ্ঞা লেখার সময় জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই ধরনের সংজ্ঞাগুলা যেগুলো টিচাররা চায় যে একটু একুরেটলি লিখতে। কারণ তুমি যদি হচ্ছে মাঝখানে একটা কথা মিস দিয়ে ফেলো, তাহলে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য মিস মিস হয়ে গেল, তাহলে তো সেটা তোমার সংজ্ঞাটা ঠিকভাবে কমপ্লিট হইলো না। তো এখন আসো, প্রাণী টিস্যুকে আমরা তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে যোজক টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, এবং একটা হচ্ছে স্নায়ু টিস্যু। তো এই চার ধরনের টিস্যু হচ্ছে আমাদের আজকে পড়ার টপিক। তো প্রথমে চলে আসি আমরা আবরণী টিস্যু। আবরণী কথাটা দিয়ে বুঝতেছো, এটা হচ্ছে দেহে আবরণ দিবে। এখন দেহে আবরণ দিবে কথাটা বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে আমাদের দেহকে আবৃত করে রাখবে, যেমন আমাদের ত্বক। কিন্তু বেসিক্যালি আবরণী টিস্যু কিন্তু শুধু ত্বকে থাকে না, এটার কাজটা আরো অনেক বিস্তৃত। আমরা ধরো আমি একটা মানুষ আঁকলাম এখানে, এমনি একটা মানুষ আঁকলাম, তো ওর তো পুরা শরীরটা ত্বক দিয়ে আবৃত। এটা হচ্ছে বাইরের দিক থেকে ত্বক দিয়ে ঘেরা থাকে পুরো শরীরটা। কিন্তু এই যে মানুষটা, ওর ভিতরে কিছু অঙ্গ আছে না, যেমন ওর এখানে হৃৎপিণ্ড আছে, দুই পাশে ফুসফুস আছে, তারপর এখানে বৃক্ক আছে, তারপরে আরো বিভিন্ন বিভিন্ন অঙ্গ আছে ইম্পর্টেন্ট, মাথায় মস্তিষ্ক আছে। প্রত্যেকটা অঙ্গ কিন্তু আবরণী দিয়ে আবৃত অবস্থায় থাকে, এটা মনে রাখতে হবে। মানে শুধুমাত্র যে আমাদের দেহের বাইরের দিকে আবরণ থাকে সেটা কিন্তু না, বহি আবরণের পাশাপাশি আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ ভিতরেও কিন্তু আবরণী টিস্যু দিয়ে আবৃত অবস্থায় থাকে। এটা সবাই মাথায় রাখবা। তাহলে আবরণী টিস্যুর যে কোষগুলা, আবরণী টিস্যুর কোষগুলো যদি আমরা এই যে এই দুইটা চিত্র খেয়াল করি, এই দুইটা চিত্র খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো আবরণী টিস্যুর কোষগুলো দেখো ঘন সন্নিবেশিত, মানে প্রত্যেকটা কোষ একটা আরেকটার সাথে ক্লোজলি লাগানো অবস্থায় আছে। কোষগুলোর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই। এবং দেখো নিচে এই যে এই জিনিসটা একটা পর্দা আছে, এটাকে আমরা বলতেছি ভিত্তি পর্দা, একটা বেস মেমব্রেন। এই ভিত্তি পর্দার উপরে কোষগুলো সজ্জিত অবস্থায় আছে। এটার ক্ষেত্রেও ভিত্তি পর্দা দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রে ভিত্তি পর্দা দেখা যাচ্ছে। তাহলে আবরণী টিস্যুর কোষগুলার ইম্পর্টেন্ট দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা ঘন সন্নিবেশিত থাকবে, মানে কোষগুলার মাঝে কোনো ফাঁকা স্থান থাকবে না, এবং এরা হচ্ছে একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত অবস্থায় থাকে। এবং আবরণী টিস্যু কিন্তু শুধুমাত্র যেটা আগে বললাম, যেটা শুধু বহিরাবরণের কাজ করে না, ভিতরে সমস্ত, ভিতরে অভ্যন্তরীণ আমাদের যেসব অঙ্গ আছে ইম্পর্টেন্ট যেসব অঙ্গ, হার্ট, লাং,
এরপর হচ্ছে ব্রেন, এই সবগুলার আবরণের কাজও করে। তাইলে আবরণী টিস্যুর কাজের 4টা কাজ তোমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রথম কাজ যেটা, অঙ্গকে আবৃত করে রাখা, এটা আমরা সবাই জানি যে একটা অঙ্গকে আবৃত করে রাখবে আবরণী টিস্যু। কিন্তু এইটার সাথে ওর আর এক্সট্রা কি কাজ আছে? যেহেতু ও অঙ্গকে আবৃত করে রাখতেছে, তার মানে ও হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। আমাদের দেহের অভ্যন্তরে যেসব অঙ্গগুলো আছে, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, এরা কিন্তু খুবই নাজুক আবরণ, মানে খুবই মানে এরা হচ্ছে খুবই ভালনারেবল অবস্থায় থাকে। যে কোনো সময় যদি যে কোনো দুর্ঘটনা বা যে কোনো আঘাত, এগুলো কিছুই তারা সহ্য করতে পারে না। তো এই আবরণ টিস্যুর কাজ হচ্ছে বাইরের যে কোনো আঘাত, ধুলাবালি সব কিছু থেকে আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করা। আরেকটা কাজ হচ্ছে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা। এবং আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। এই যে আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলো আছে, এই অভ্যন্তরীণ অঙ্গগুলোকে কাজ করার জন্য কিন্তু কন্টিনিউয়াস অক্সিজেন বলো, পুষ্টি বলো, শক্তি বলো, এগুলোর সরবরাহ থাকতে হয়। তো এই যে সরবরাহটা মেনটেন করতেও কিন্তু আবরণী টিস্যু কাজ করে। এই যে আমাদের লাংস এর বাইরে যে আবরণটা আছে, ও ওর এই এই আবরণটা ভেদ করে পুষ্টি পদার্থ অক্সিজেন লাংসের ভিতরে ঢুকে। আবার হার্টের ভিতরে আবরণ আছে, এই আবরণটা ভেদ করে পুষ্টি পদার্থ অক্সিজেন হার্টে ঢুকে। সেম তোমার ব্রেনের মধ্যে যে আবরণ আছে, সেটাকে ভেদ করে পুষ্টি পদার্থ অক্সিজেন ব্রেনে ঢুকবে। তাহলে দেখো, আবরণী টিস্যু যে শুধু আবরণ দিচ্ছে এমন কিন্তু না, ওর কাজ কিন্তু অনেক বিস্তৃত, অনেক রকম কাজ সে করতেছে। তাই আবরণী টিস্যুর কাজে কেউ হচ্ছে শুধু অঙ্গকে আবৃত করে রাখে এতটুকু লিখে চলে আসবা না। এটা তার একটা মেইন কাজ হতে পারে, সে সবকিছু আবৃত করে রাখবে এটা, কিন্তু এটা ছাড়া অন্য অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেটা তো আমরা দেখতেছি। তাহলে এই 4টা কাজ সবাই খুব ভালো করে মুখস্থ করে ফেলবা। অঙ্গকে আবৃত করে রাখবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করবে আর বিভিন্ন পদার্থ শোষণ করবে। এবার আমরা পরের স্লাইডে যাই। আবরণী টিস্যুকে আমরা কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান এবং কাজের প্রকৃতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, একটা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এখন প্রথমে আসো স্কোয়ামাস আবরণী টিস্যু। তোমরা হচ্ছে পাশের ছবিগুলা দেখে পড়বা, তাহলে দেখবা যে পড়াটা অনেক ইজি হয়ে গেছে। প্রথমে আসে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যুটা সবাই দেখো। স্কোয়ামাস আবরণী টিস্যুটাতে কোষগুলো হচ্ছে মাছের আইসের মতো চ্যাপ্টা। মানে দেখো, এই যে নিচে, একদম নিচে যে পর্দাটা থাকে, আবরণী টিস্যুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভিত্তি পর্দা থাকবে, মানে এই টিস্যুটার নিচে একটা পর্দা থাকবে সাপোর্ট দেওয়ার জন্য, এই পর্দার উপরে কোষগুলো থাকবে। তো এই ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিন্তু চ্যাপ্টা অবস্থায় আছে, মানে কোষগুলোর কোনো উচ্চতা নাই, এরা মাছের আইসের মতো চ্যাপ্টা অবস্থায় আছে এবং এদের নিউক্লিয়াস হচ্ছে বড় আকারের হয়। এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের বডিতে বেসিক্যালি ছাঁকনির মতো কাজ করে হচ্ছে আমাদের বৃক্ক। বৃক্ক ছাঁকনির মতো কাজ করে রক্তের দূষিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয় এবং হচ্ছে বিশুদ্ধ রক্তটা আমাদের দেহে পরিবহন করেন। আমরা আমরা সবাই তো ফিল্টার চিনি, পানির ফিল্টারে পানি দিয়ে আমরা তারপর পানিকে বিশুদ্ধ করে তারপর সেটাকে ইউজ করি না? সেরকম আমাদের বডির একটা ফিল্টার হচ্ছে বৃক্ক। বৃক্কের কাজ হচ্ছে কি, এই যে এখানে যদি আমি দেখাই এরকম একটা, এটা যদি আমার বৃক্ক হয়, এই বৃক্কে হচ্ছে রক্ত আসবে এবং হচ্ছে রক্তের যে, এই যে আমি পুরা বৃক্কের একটা একটা নেফ্রনি চিত্র আঁকি। আচ্ছা, বৃক্ক নিয়ে হচ্ছে ডিটেলস তোমরা বৃক্ক চ্যাপ্টারে পড়বা, কিন্তু এখানে যেহেতু জিনিসটা আসছে তা আমি একটু ছোট করে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে তোমরা একটা প্রাইমারি ধারণা থাকে তোমাদের। তো বৃক্কের কাজ কি, এই যে আমাদের রক্তটা আসলো বৃক্কে, রক্তের যতগুলো দূষিত পদার্থ আছে সবগুলো হচ্ছে এরকম ছাঁকনির মাধ্যমে বৃক্কে থেকে যাবে। আর বিশুদ্ধ যে রক্তটা আছে সেটা আবার আমাদের পুরা দেহে পরিবাহিত হবে। তাহলে এই যে বৃক্কটা ছাঁকনির মতো কাজ করতেছে, এটা কিন্তু বৃক্কটা করতেছে বৃক্কের গায়ে যে স্কোয়ামাস আবরণী টিস্যু আছে, এই স্কোয়ামাস আবরণী টিস্যুর মাধ্যমে সে এই ছাঁকনির মতো কাজ করে। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় থাকে? আমাদের বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে, এটা একটু মনে রাখবা, বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, অনেকে এখন প্রশ্ন করবে যে বোম্যান্স ক্যাপসুল কি।
তো এই যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল বা বৃক্কের গঠনের যে পার্ট গুলো, এগুলো হচ্ছে তোমরা যখন বৃক্ক চ্যাপ্টারটা পড়বা তখনই জানতে পারবা। আপাতত তোমরা হচ্ছে এই একটু হালকা করে জেনে রাখো যে বৃক্কের কাজটা কি এবং স্কোয়ামাস সাপোরোনিক টিস্যু সেখানে কি করেন। আহ দূষিত রক্ত যে আমরা যে কন্টিনিউয়াস আমাদের শরীরের ভিতরে অনেক রকম ক্রিয়া বিক্রিয়া চলতেছে, রাসায়নিক বিক্রিয়া চলতেছে, রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এরপরে আরো বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, আমাদের রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। এই দূষিত রক্তগুলা বৃক্কে আসতেছে, বৃক্কে এসে বিশুদ্ধ হয়ে আবার আমাদের দেহে চলে যাচ্ছে। আর যে দূষিত পদার্থগুলো ছাঁকনির মাধ্যমে যেগুলা হচ্ছে জমা হচ্ছে বৃক্কে, এটা হচ্ছে মূত্র দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বৃক্কের কাজ। আর বৃক্কের কাজে হেল্প করে হচ্ছে এখানে স্কোয়ামাস আবরণী টিস্যু। এখন আসি আমরা কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যুর কোষগুলো হচ্ছে ঘনাকার বা কিউব আকৃতির। কিউব আকৃতির মানে কি, এদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই হচ্ছে সমান থাকবে। কিউবয়েডাল আবরণী টিস্যুটা দেখো তোমরা এখানে, তাইলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। চিত্রটা খেয়াল করো, এই যে কোষগুলায় প্রত্যেকটা কোষের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে সমান, এবং এগুলোই হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যু সাধারণত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। এখন এই পরিশোষণের কাজটাও কিন্তু বৃক্কে হয়। তাহলে এখন আসা, আমরা একটু আগে দেখলাম যে বৃক্ক ছাঁকনির মতো কাজ করে, তাহলে আবার পরিশোষণ কোথা থেকে আসতেছে সেটা আমরা একটু দেখি। তো প্রথমে আসো আমরা বললাম যে বৃক্ক ছাঁকনির মতো কাজ করে দূষিত পদার্থগুলোকে এরকম আলাদা করে ফেলে, আর বিশুদ্ধ রক্তটা আমাদের বডিতে আবার ফেরত যায়। তো এই যে দূষিত পদার্থগুলোকে আলাদা করে ফেললো, এই দূষিত পদার্থের সাথে কিছু কিছু পুষ্টি পদার্থ যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, সেগুলোও চলে আসে। একটা জিনিস মনে রাখবা, বলা হয় কি মানুষের দেহ হচ্ছে একটা মানে সবচেয়ে জটিল যন্ত্র, একটা মেশিনের মতো কাজ করে আমাদের দেহ। তো কোনো মেশিনই কিন্তু 100% কাজ করতে পারে না, এটা একটু খেয়াল, এটা মনে রাখবো সবাই। সেটা তুমি কোনো আর্টিফিশিয়াল মেশিন বলো বা মানুষের বডি বলো বা যে কোনো কিছুই বলো, কোনো মেশিনই কিন্তু 100% পারফেক্টলি কাজ করতে পারে না। এই যে আমাদের বৃক্ক, সে যে দূষিত পদার্থগুলোকে এরকম ছেঁকে আলাদা করতেছে, এই কাজটাও কিন্তু সে 100% পারফেক্টলি করতে পারে না। সে দূষিত পদার্থের সাথে কি করে, কিছু কিছু মানে পুষ্টি পদার্থ ছেঁকে ফেলে, যে পুষ্টি পদার্থগুলো আমাদের দেহের জন্য দরকার ছিল। তো তোমার দেহের জন্য দরকার পুষ্টি পদার্থগুলো সে ছেঁকে ফেলতেছে, এবং এই পুষ্টি পদার্থগুলো তোমার মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে তোমার বডিতে পুষ্টির অভাব হবে না। এই জন্য কি হয়, এই বৃক্কের এই অংশটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকায় কিছু কিছু পুষ্টি পদার্থ আবার পরিশোষণ হয়ে রক্তে ফেরত যায়। এটাকে বলা হয় পরিশোষণ প্রক্রিয়া। তাহলে বৃক্কে একই সাথে দুইটা জিনিস হয়। একদিকে হচ্ছে ছাঁকনির মাধ্যমে কাজ করে সে হচ্ছে দূষিত পদার্থগুলোকে আলাদা করে, আবার আরেক দিকে সে দূষিত পদার্থগুলার সাথে যে পুষ্টি পদার্থগুলো চলে আসে সেগুলোকে পরিশোষণ করে আবার রক্তে ফেরত পাঠায়। এই পরিশোষণের কাজটা হয় কিউবয়েডাল আবরণী টিস্যু দিয়ে, এবং কিউবয়েডাল আবরণী টিস্যু থাকে বৃক্কের সংগ্রাহী নালিকায়। তাহলে বৃক্কে কিন্তু আমরা দুই ধরনের আবরণী টিস্যু দেখতে পাই। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে আমরা দেখতে পাই স্কোয়ামাস আবরণী টিস্যু, এবং বৃক্কের আহ সংগ্রাহী নালিকায় আমরা দেখতে পাই কিউবয়েডাল আবরণী টিস্যু। এই যে এই পার্টটা যেটা বোম্যান্স ক্যাপসুল, এখানে আমরা দেখতে পাই হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, আর এই পার্টে আমরা দেখতে পাই হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। এতটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো, না কোনো সমস্যা আছে? আচ্ছা, বুঝতে পারছো, ভেরি গুড। এবারে আসো আমরা দেখি কলামনার আবরণী টিস্যু। কলামনার আবরণী টিস্যু মানে হচ্ছে এই আবরণী টিস্যুর কোষগুলা হচ্ছে আহ স্তম্ভের মতো সরু আর লম্বা থাকবে। এই চিত্রটা দিকে সবাই খেয়াল করি তাহলে বুঝবো। এই কোষগুলো দেখো, এখানের কোষগুলো দেখো, এখানে এই কোষগুলো স্কোয়ামাসটা ছিল চ্যাপ্টা, এটার কোনো উচ্চতাই ছিল না। কিউবয়েডালে ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, কিন্তু কলামনার আবরণী টিস্যুতে দেখো এতে কিন্তু উচ্চতাটা অনেক বেশি, কোষগুলো হচ্ছে সরু এবং লম্বা, এবং এই কোষগুলো ক্ষরণ, রক্ষণ এবং শোষণ এই তিনটা কাজ করে। এই কলামনার আবরণী টিস্যু আমরা পাবো অন্ত্রের প্রাচীরে। এই যে আমরা একটা খাবার খাই, খাবারটা আমাদের পাকস্থলী হয়ে চলে যায় অন্ত্রে, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। তখন ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র থেকে কিছু এনজাইম ক্ষরণ হয়,
যেগুলো হচ্ছে খাবার পরিপাকে সহায়তা করে, এবং এই এনজাইমের কাজের ফলে যে খাবারটা পরিপাক হয়, পরিপাকৃত খাবারটা শোষণ হয়ে রক্তের মাধ্যমে চলে যায় হচ্ছে দেহের সব কোষে, যাতে কোষ এই খাবারগুলোকে ব্যবহার করতে পারে। তাইলে অন্ত্রের প্রাচীরের যে কলামনার আবরণী টিস্যু থাকে, তারা কি করবে, কিছু এনজাইম ক্ষরণ করবে, যেগুলোর মাধ্যমে হচ্ছে পরিপাক সম্পন্ন হবে। রক্ষণ মানে এই যে অন্ত্রের প্রাচীরটাকে আবরণ দিয়ে তারা রক্ষা করবে, এবং শোষণ বলতে পরিপাকৃত যে খাবার, সে খাবারটা শোষণ করে দেহের সব কোষে পাঠানোর ব্যবস্থা করবে। তাহলে কলামনার আবরণী টিস্যুটা থাকবে আমাদের অন্ত্রের প্রাচীরে। এভাবে যদি একটু বুঝে তুমি পড়ো যে কোন জায়গায় কোন আবরণী টিস্যু আছে এবং কেন আছে। আমাদের বডি, আগেই বলছে, আমাদের বডি হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স মেশিন। তাহলে এই যে একটা কমপ্লেক্স মেশিন, ওর বিভিন্ন জায়গার গঠন বিভিন্ন রকম, এবং প্রত্যেকটার পিছনে কারণ আছে যে কেন একে কোন জায়গায় কোন আবরণী টিস্যু আছে, কোন জায়গায় কোন আবরণী টিস্যুর কাজ কি, কোন জায়গায় কোন আবরণী টিস্যু কি করে। প্রত্যেকটার পিছনে একটা সিগনিফিকেন্ট কারণ আছে। তুমি যদি কারণগুলা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার আর আলাদা করে মুখস্থ করা লাগতেছে না। এখন তুমি যদি নাই জানো যে স্কোয়ামাস আবরণী টিস্যু কি কাজ করে, তাহলে তো তুমি কখনো বুঝবা না যে স্কোয়ামাস আবরণী টিস্যু কেন বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে থাকে। আর তুমি যদি কারণটা বুঝতে পারো যে স্কোয়ামাস আবরণী টিস্যু ছাঁকনির মতো কাজ করে দেখে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে থাকে, তাহলে কিন্তু তোমার আর আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না যে স্কোয়ামাস আবরণী টিস্যু বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে থাকে। তুমি ওই যে বুঝে তখন তুমি অ্যান্সার করতে পারবা। এই জন্য বায়োলজি যখন পড়বা, বায়োলজি সবসময় একটু বুঝে পড়ার চেষ্টা করবা। যেই তোমাকে বলুক যে বায়োলজি মুখস্থ করতে হবে, এই কথাটা কখনো বিশ্বাস করবা না। বায়োলজি বায়োলজি কখনোই হচ্ছে পুরোপুরি মুখস্থের উপর বায়োলজি পড়া সম্ভব না। তোমাকে বায়োলজি বুঝে তারপর হচ্ছে তোমাকে আগাইতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমার 3 ধরনের আবরণী টিস্যু এবং 3 ধরনের আবরণী টিস্যুর কাজ, এবং এরা হচ্ছে কোথায় থাকে। এখানে কোন আবরণী টিস্যু কোন কাজ করে এবং কোন আবরণী টিস্যু কোথায় থাকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে ভুল করা যাবে না। এটা হচ্ছে সবাইকে মনে রাখতে হবে। তো আশা করি সবাই যদি বুঝতে পারো, তাহলে তোমাদের মনে রাখতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আজকে আমি পড়ানোর পরে বাসায় গিয়ে যদি একবার পড়ো, তাহলে দেখবো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসি আমরা আবার আবরণী টিস্যুকে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করি। এই যে ভিত্তি পর্দার উপর কয় স্তরে কোষগুলো সজ্জিত আছে, সেটার উপর ভাগ করে ভিত্তি করে আমরা আবরণী টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে সিওডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। প্রথমে আসি হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। সাধারণ মানে হচ্ছে এটা হচ্ছে একদম সাধারণ থাকবে, মানে এটা একদম সিম্পল, কোনো কমপ্লেক্স জটিল কোনো কিছুই নাই। এটা হচ্ছে ভিত্তি পর্দার উপর কোষগুলা একটা স্তরে সজ্জিত থাকে। এটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, এবং এটার উদাহরণ হচ্ছে অন্ত্রের প্রাচীর। স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, এখানে কি হয়, ভিত্তি পর্দার উপর কোষগুলো অনেকগুলো স্তরে সজ্জিত থাকে। সাধারণ আবরণী টিস্যুতে আমরা হচ্ছে যে ভিত্তি পর্দা, এটার উপর হচ্ছে একটা স্তরে কোষ দেখি, এটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। আর স্ট্রাটিফাইড এর ক্ষেত্রে আমরা দেখি যে ভিত্তি পর্দা, এটার উপরে কোষগুলা একের অধিক স্তরে সজ্জিত, এটা হচ্ছে আমাদের স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। এটার একটা ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক। যেহেতু আমাদের ত্বকটা বাইরে থাকে, মানে পুরা দেহের বাইরের দিকে এটা একটা আবরণ ক্রিয়েট করে রাখে, তাহলে এটা তুমি চিন্তা করে দেখো, আমাদের ত্বকটা কিন্তু সবচেয়ে বেশি, তোমরা সবাই চিন্তা করো, আমাদের ত্বকটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে তোমার আহ মানে বাহ্যিক যত আঘাত বলো, এই যত পরিবেশ দূষণ বলো, ধুলা বালি সবকিছু কিন্তু আমাদের ত্বকই সবার আগে ফেস করে। তোমার, তুমি যে কোনো ধরনের, তুমি কোনো একটা অ্যাক্সিডেন্ট করো, কোথাও তুমি ব্যথা পাইলা, বাড়ি খাইলা, তোমার কোনো একটা জায়গা কেটে গেল, সবার আগে কিন্তু ত্বক সেটাকে ফেস করবে, ত্বক কেটে যাবে, ত্বকের উপর আঘাত লাগবে, ত্বকের উপরেই সবকিছু হবে। তাহলে ত্বকটা হচ্ছে এই জন্য স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, এটাতে অনেকগুলা স্তরে হচ্ছে কোষ সজ্জিত থাকে যেন এটার সব রকম আঘাত সহ্য করতে পারে। এখন আসো সিওডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। সিওডো কথাটা অনেক জায়গায় পাবা। সিওডো কথাটার মানে হচ্ছে নকল। তুমি ধরো কোন একটা জিনিস তোমার দেখে মনে হচ্ছে যে এটা এটা এমন, কিন্তু আসলে সেটা সেটা না। যেমন হচ্ছে সিওডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, সেটা দেখে তোমার মনে হবে এটা স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, মানে হচ্ছে এটার কোষগুলা একাধিক স্তরে সজ্জিত, কিন্তু আসলে কিন্তু না, আসলে এটা সাধারণ আবরণী টিস্যুই, কিন্তু এটা এমন একটা নকল ছদ্মবেশ ধরে থাকে যেটাকে সিওডো স্ট্রাটিফাইড বলে মনে হয়।
এখানে কি হয়, এই যে এটা হচ্ছে আমার ভিত্তি পর্দা, এবং এখানে হচ্ছে কোষগুলা এরকম বিভিন্ন হাইটের থাকে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মিডিয়াম। সেগুলো দেখে মনে হয় কি যে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত, কিন্তু আসলে কিন্তু কোষগুলো একটা স্তরেই সজ্জিত। এটা দেখে হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি আসলে স্ট্রাটিফাইড নাকি সিউডো নাকি সাধারণ আবরণী টিস্যু। এই জন্য এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড। মানে ও একটা নকল ছদ্মবেশ ধারণ করে থাকে, স্ট্রাটিফাইড আবরণী টিস্যুর ছদ্মবেশ ধারণ করে থাকে, কিন্তু আসলে ও স্ট্রাটিফাইড আবরণী টিস্যু না। এটা হচ্ছে সিওডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, এবং এটার উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে ট্রাকিয়া কি। এই যে আমি যদি এভাবে আবার একটা মানুষ আঁকি, এটা হচ্ছে তার নাক। এই নাক হয়ে যে পথটা চলে গেছে দেহের ভিতরে, এটা এবং এখানে হচ্ছে ফুসফুসে গিয়ে উন্মুক্ত হয়, এটাকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। এই শ্বাসনালী বা ট্রাকিয়াতে থাকে হচ্ছে সিওডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। এটা এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে, বা কোনো কিছুকে আবার বলতে হবে? সবাই আমাকে একটু চ্যাট বক্সে জানাও, যদি সবাই বুঝে থাকো সেটাও জানাও, তাহলে আমি নেক্সট টপিকে যাব। আচ্ছা, সবাই সব বুঝতে পারছো, ভেরি গুড, তোমরা খুবই ভালো স্টুডেন্ট, তোমাদের পড়াতে আমার কোনো কষ্টই হচ্ছে না, তোমরা একবারেই সবকিছু বুঝে যাচ্ছ। ভেরি গুড তোমাদেরকে। আচ্ছা, কোষের সংখ্যার ভিত্তিতে বলতে কোষগুলা কয়টা স্তরে সাজানো হয়েছে এটার উপর ভিত্তি করে হচ্ছে ভাগ করা হয়েছে আর কি। এক স্তরে সাজানো থাকলে হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, একের অধিক স্তরে সাজানো থাকলে হচ্ছে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, আর হচ্ছে আর যদি এক এক স্তরে সাজানো থাকে কিন্তু দেখলে মনে হয় যে মানে একাধিক স্তরে সজ্জিত, সেটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। হ্যাঁ, সাধারণ আর সিওডো স্ট্রাটিফাইড অলমোস্ট সেম, মানে দুইটাই একই স্তরে সজ্জিত, কিন্তু সিওডো স্ট্রাটিফাইডে হচ্ছে দেখলে তোমার হঠাৎ করে মনে হবে যে এটা স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, এই জন্য হচ্ছে এটাকে আমরা আলাদা একটা সিওডো স্ট্রাটিফাইড নাম দিচ্ছি আর কি। আসো, এবার আসে হচ্ছে আবরণী টিস্যুর রূপান্তর। এই যে আমাদের দেহে এক একটা জায়গায় এক এক রকম কাজ হচ্ছে, এক এক রকম জিনিসপত্র, এক এক রকম বিক্রিয়া হচ্ছে, এক এক রকম সবকিছু চলতেছে। এই কাজগুলা চলার জন্য কখনো কখনো কোনো কোনো জায়গার আবরণী টিস্যুগুলা রূপান্তরিত হয়। এটা হচ্ছে আবরণী টিস্যুর রূপান্তর। আর এই এই জিনিসটা কিন্তু আবরণী টিস্যুর কোনো প্রকারভেদ না, জাস্ট সাধারণ গঠনের আবরণী টিস্যুটাতে স্পেসিফিক কিছু জিনিস দেখা যায়, স্পেসিফিক কিছু স্ট্রাকচার দেখা যায়, মানে এদের চেঞ্জ হয়ে স্পেসিফিক কিছু স্ট্রাকচার তৈরি করে। তো সাধারণ একটা আবরণী টিস্যুর গঠনে কি থাকে, এই যে তোমার আছে একটা নিচে একটা ভিত্তি পর্দা থাকবে, এবং উপরে হচ্ছে কতগুলো এরকম সেল থাকবে বা কোষ থাকবে। এটা হচ্ছে আমাদের নর্মাল আবরণী টিস্যু। এখন আমরা দেখি যে আবরণী টিস্যুতে আমরা কি কি রূপান্তর দেখতে পাই। একটা কথা সবাই খেয়াল রাখবা, যে এখন আমি যেগুলো পড়াচ্ছি এগুলা কিন্তু আবরণী টিস্যুর প্রকারভেদ না, এগুলো হচ্ছে আবরণী টিস্যু রূপান্তর, মানে বিভিন্ন জায়গায় আবরণী টিস্যু গুলো বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়, তাদের পরিবর্তন হয় কাজের উপর ভিত্তি করে, ওদের কাজের সুবিধার জন্য বা বিক্রিয়ার সুবিধার জন্য ওদের মধ্যে যে চেঞ্জ গুলো আসে সেগুলোই হচ্ছে এগুলা। প্রথমে আসে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু। কোন কোন জায়গায় এই আবরণী টিস্যুর উপরে কিছু হচ্ছে এরকম এরকম প্রবর্ধক দেখা যায়, এগুলাকে আমরা বলি হচ্ছে সিলিয়া। এবং সিলিয়াটা দেখা যায় হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে। কিছুক্ষণ আগে আমরা যে ট্রাকিয়া বা শ্বাসনালী দেখে আসছি, এটা আবার অনেকে জিজ্ঞেস করতেছে যে ট্রাকিয়াটা একটু বুঝান। এই যে আমাদের নাক, নাক থেকে দেহের ভিতরে যে পথটা চলে গেছে, যেটা থেকে আমরা শ্বাস নিই যে পথ দিয়ে, এবং এটা ভিতরে হচ্ছে ফুসফুসে গিয়ে উন্মুক্ত হয়েছে, যেখান থেকে আমরা বাতাস নিয়ে আমরা যে নাক দিয়ে বাতাসটা নিই, বাতাসটা তো নাক দিয়ে ভিতরে গিয়ে ফুসফুসে যায়। তো এই যে যে পথটা দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এই ট্রাকিয়ার গায়ে এরকম কিছু কিছু সিলিয়া, ট্রাকিয়ার যে আবরণী টিস্যু থাকে এই আবরণী টিস্যুতে সিলিয়া জন্ম নেয়। এখন আসলে সিলিয়ার কাজটা কি, সিলিয়াটা কেন তৈরি হচ্ছে বা কেন জন্ম নিচ্ছে? তো প্রথমে যে কথাটা আসে, আমরা যে বাতাসটা গ্রহণ করি নিঃশ্বাসের সাথে, এই বাতাসটা কিন্তু 100% পিওর থাকে না। মানে তুমি কখনোই গ্যারান্টি দিতে পারবে না যে তুমি যে বাতাসটা গ্রহণ করতেছো নিঃশ্বাসের সাথে
সেটা একদম 100% পিওর, সেটার মধ্যে কোনো ধুলা বালি রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া কিছুই নাই, এটা কখনোই গ্যারান্টি দেওয়া সম্ভব না। বরং উল্টাটা তুমি গ্যারান্টি দিতে পারবে যে আমরা যে বাতাস নিচ্ছি এই বাতাস কখনো তুমি পিওর পাবে না, তুমি যত কিছুই করো না কেন কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ধূলিকণা সবসময় থেকেই যাবে। তো এই সিলিয়ার কাজ কি, এই যে ধূলিকণা ব্যাকটেরিয়া জীবাণু এরা যদি আমাদের শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যায় তাহলে কিন্তু ফুসফুসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আগেই বলছি আমাদের দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, যে ফুসফুস হৃৎপিণ্ড, এরা খুবই নাজুক, মানে এরা একদমই কোন রকম ধুলা বালি জীবাণু কিছুই সহ্য করতে পারে না। তো এই জন্য হচ্ছে সিলিয়া যুক্ত আবরণী টিস্যু এইখানে ইউজ হয়। এই সিলিয়া গুলা কি করে, ঝাড়ুর মতো কাজ করে, এটা মনে রাখবা। ঝাড়ু দিয়ে আমরা কি করি, ঝাড়ু দিয়ে ঘরের ময়লাগুলোকে বের করে দিই না? যখনই হচ্ছে বাতাসের মাধ্যমে ধূলিকণাটা ট্রাকিয়াতে যাবে, সিলিয়া গুলা কি করবে, ঝাড়ু দিয়ে সেগুলোকে বাইরে বের করে দিবে। এবং খেয়াল করবে তুমি যখনই হচ্ছে অনেক ধুলাবালি যুক্ত কোনো জায়গায় যাবা তোমার কিন্তু সবার আগে হাঁচি হবে। কেন হাঁচি হচ্ছে, এই যে ধুলাবালি গুলা তোমার যাচ্ছে শ্বাসনালীতে, সিলিয়া গুলা কি করতেছে, এই ধুলাবালি গুলাকে বের করে আবার নাক দিয়ে বের করে দিচ্ছে, এই ধুলাবালি গুলা বের হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু তোমার হাঁচি হয়। এইগুলো আমাদের সিলিয়া যুক্ত আবরণী টিস্যু। এবার আমরা দেখি ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, যেটা থাকবে হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে। এই ছবিটা সবাই খেয়াল করে, যে আমি যখন টিক মার্ক দিলাম এই ছবিটা, এটা হচ্ছে একটা প্রাণী হাইড্রা। এই হাইড্রা হচ্ছে তোমার আণুবীক্ষণিক প্রাণী, তুমি যেন এটাকে খালি চোখে সাধারণত দেখতে পারবা না, এটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। তো বিভিন্ন স্যাঁতসেঁতে জায়গা পুকুরের পাড়ে টাড়ে হাইড্রা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই যে হাইড্রা, এই হাইড্রাটাকে ভালো করে দেখো, ওর কিন্তু আমাদের মতো হাত পা নাই, মানে আলাদা করে আমাদের যেমন হাত আছে পা আছে যেটা সাহায্যে আমরা চলাফেরা করতে পারি, ওর কিন্তু সেরকম কিছু নাই। তো এরকম কিছু নাই মানে কেউ একদম চলাফেরা করবেই না, ও এক জায়গায় শুধু বসে থাকবে এমন কিন্তু না। ওর বাইরে যে এই যে আবরণী টিস্যু আছে, আবরণী টিস্যুর মাথায় এই যে দেখো এরকম সুতার মতো কিছু জিনিস বের হয়, এইটাকে আমরা বলি ফ্লাজেলা। এই ফ্লাজেলার সাহায্যে হাইড্রার চলন সম্পন্ন হয়, মানে হাইড্রা ফ্লাজেলার সাহায্যে চলাচল করে। এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যুর কাজ। এবার আসো ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীর মধ্যে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু দেখা যায়। এই ক্ষণপথযুক্ত আবরণী টিস্যুর কাজ হচ্ছে ও বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে এবং বিভিন্ন খাদ্যদ্রব্যকে গলধকরণ করে পরিপাকে সাহায্য করে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। এরপরে আসছে জননাঙ্গের আবরণী টিস্যু, এটা একদম সোজা। জননাঙ্গে যেসব আবরণী টিস্যু থাকে ওদের কাজ হচ্ছে প্রজননে অংশগ্রহণ করে, প্রজননে অংশগ্রহণ করে যেন প্রজননটা সঠিকভাবে হয়, কোনো বাধার সৃষ্টি না হয়, কোনো বাইরের কোনো আঘাত বা যে কোনো কিছু যেন প্রজননে বাধা দিতে না পারে, এই সব কিছু মেনটেন করে হচ্ছে জননাঙ্গের আবরণী টিস্যু। আর গ্রন্থি আবরণী টিস্যু হচ্ছে বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। আমাদের বডিতে অনেক ধরনের গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলা বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে যার মাধ্যমে দেহের বিভিন্ন ধরনের আহ ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, হাইড্রার আমার কয়েকটা প্রশ্ন এসেছে চ্যাট বক্সে, আমি একটা অ্যান্সার দিয়ে দিই। হাইড্রার এন্ডোডার্ম কোথায়? হাইড্রার এন্ডোডার্ম বলতে হাইড্রার দেহে দুইটা স্তর থাকে, ভিতরের স্তরটাকে বলে এন্ডোডার্ম, বাইরের স্তরটাকে বলে অ্যাক্টোডার্ম। এই এন্ডোডার্ম থেকে হচ্ছে এই যে ফ্লাজেলা বের হয়, এটাকে এই জন্য এটা হচ্ছে এন্ডোডার্ম বলা হয়েছে। গলধকরণ মানে কি, গলধকরণ মানে হচ্ছে গিলে ফেলা। আর ফ্লাজেলার ফিলামেন্ট একই, অনেকটা একই বলা যায়। ফ্লাজেলাটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে দেখা যায়, ফিলামেন্টটা হচ্ছে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এটা একটু আহ, মানে বড় ক্লাসের আলোচনা চলে আসতেছে, এই জন্য আমি এটার দিকে গেলাম না, কারণ হচ্ছে পড়া শেষ করতে হবে আর সবাই হচ্ছে বুঝতেও পারবে না, আসলে একটু সমস্যা হয়ে যাবে সবার। তো আমি হচ্ছে এখন তাহলে নেক্সট স্লাইডে যাই, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। আহ আচ্ছা, এখানে হচ্ছে আবরণী টিস্যু এখানেই শেষ। আবরণী টিস্যু নিয়ে কারো আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো চ্যাট বক্সে। রূপান্তরিত টিস্যুর কাজগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, যে কোন রূপান্তরিত টিস্যু কোথায় দেখা যায়, এটা একটু সবাইকে পড়তে হবে, এটা একটু সবাই পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের আবরণী টিস্যু এখানেই শেষ। আমরা হচ্ছে
আমরা হচ্ছে এই পর্যায়ে যোজক টিস্যুতে। যোজক টিস্যু কথাটা থেকেই হচ্ছে বুঝবা যোজক টিস্যুর কাজটা কি। যোজক টিস্যুর কাজ হচ্ছে সে দুইটা জিনিসকে যোগ করে রাখে। আমাদের দেহের যে কোনো দুইটা কোষ বা যে কোনো টিস্যু এবং বা যে কোনো অঙ্গ, এদের মাঝখানে হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করে যোজক টিস্যু। এদের যে কোনো টিস্যু, কোষ, অঙ্গ এদেরকে হচ্ছে কানেক্টেড করে রাখে বা যোগ করে রাখে। এটা হচ্ছে আমাদের যোজক টিস্যুর কাজ। যোজক টিস্যুতে হচ্ছে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা হচ্ছে কম থাকে। এই যে অনেকগুলা কোষ মিলে তো একটা টিস্যু তৈরি করে, এবং যোজক টিস্যুর ক্ষেত্রে হয় কি মাতৃকার পরিমাণ অনেক বেশি থাকে, তার মধ্যে কোষ হচ্ছে কম থাকে অনেক। এটা হচ্ছে আমাদের যোজক টিস্যু। যোজক টিস্যুকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, একটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু এবং একটা হচ্ছে তরল যোজক টিস্যু। আচ্ছা, মেট্রিক্স বা মাতৃকা কি এটা আমি আশা করি তোমাদের বুঝার কথা, কারণ এর আগে তোমরা কোষের গঠন পড়ে আসছো। যদি এই চ্যাপ্টারে তো এটা প্রথম ক্লাস না, এর আগে তো কোষের গঠন পড়ে আসছো। কোষের গঠনে নিশ্চয়ই কোষের ম্যাট্রিক্স বা মাতৃকার পরিমাণ বোঝানো হয়েছে, যে কোষের মধ্যে যে জেলি জাতীয় যে পদার্থ থাকে এটাকে হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স বলা হয়। তো আমার যতটুকু মানে আমি যতটুকু জানি যে এই জিনিসটা পড়ানো হয়ে গেছে, যে আমি জিনিসটা এক্সপ্লেন করে নেই, তারপরে সবাই কেন চ্যাট বক্স ম্যাট্রিক্স আর মাতৃকা কি জিজ্ঞেস করতেছে আমি আসলে বুঝতেছি না। তো যাই হোক, আমি তাও একবার বলে দিলাম যে জেলি জাতীয় যে পদার্থ থাকে সেটাকে হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স বলা হয়। এবং যোজক বা কানেকটিভ টিস্যুতে হচ্ছে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা হচ্ছে কম থাকে। এবং গঠন আর কাজের উপর ভিত্তি করে কানেকটিভ টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, একটা স্কেলিটাল যোজক টিস্যু এবং একটা হচ্ছে তরল যোজক টিস্যু। এবার আসি আমরা ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস কথাটা আসছে হচ্ছে মেইনলি ফাইবার থেকে। ফাইবার বলতে আমরা কি বুঝি? তন্তু বা সুতা, এই কথাটা আসছে যে তন্তু থেকে। এই ধরনের যোজক টিস্যুতে তন্তুর পরিমাণ অনেক বেশি থাকে এবং এগুলো থাকে হচ্ছে দেহত্বকের নিচে পেশিতে। আমাদের যে মাংস পেশি, মাংসপেশির কোষগুলা হচ্ছে অনেকটা এরকম তন্তুর আকৃতি থাকে। এই জন্য এগুলাকে আমরা দেখবা খেয়াল করবা তোমরা যদি পড়ে থাকো, আমরা ইংলিশে আমরা যখন মাংসপেশি মাসেল কথাটা ব্যবহার করি, তখন আমরা একটা কথা খুব কমনলি ব্যবহার করি, সেটা হচ্ছে মাসেল ফাইবার। এই জন্য মাংসপেশিকে আমরা সাধারণত মাসেল ফাইবার বলে থাকি, কারণ এদের গঠনটা হচ্ছে অনেকটা তন্তুর মতো এবং এখানে হচ্ছে এদের মাতৃকায় অনেক পরিমাণে তন্তু দেখা যায়। এই জন্য এদেরকে বলা হয় ফাইব্রাস যোজক টিস্যু। এই ধরনের যোজক টিস্যু আমাদের পেশিতে থাকে। তারপর আসি স্কেলেটাল যোজক টিস্যু, যেটা খুবই কমন, যেটা আমরা জানি। স্কেলেটাল কথাটা আসছে স্কেলেটন থেকে। স্কেলেটন মানে হচ্ছে আমাদের কঙ্কাল। তাহলে আমাদের দেহের অভ্যন্তরীণ কঙ্কাল গঠনকারী যে টিস্যুগুলা সেগুলো হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। এরা হচ্ছে অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। তাহলে আমাদের কঙ্কাল তৈরি হবে হচ্ছে দুই ধরনের টিস্যু নিয়ে, একটা হচ্ছে কোমলাস্থি, একটা হচ্ছে অস্থি। অস্থি তো আমরা সবাই জানি, আমাদের দেহে যে হাড় বা হাড্ডি দেখা যায়, অস্থি দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এবং এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়। ক্যালসিয়াম হচ্ছে অস্থির শক্ত বা দৃঢ়তার প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম থাকে দেখে কিন্তু অস্থিগুলা এত শক্ত হয়। আমাদের যত বয়স বাড়তে থাকে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ তত কমতে থাকে। এই জন্য হয় কি, যারা অনেক বয়স্ক হয়ে গেছে তাদের দেখবা হচ্ছে কিছুদিন পর পর কোমর ব্যথা, হাঁটু ব্যথা, তারপর তারা একটু আঘাত পাইলে হাড় হাড় ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। কেন হয়? কারণ তাদের ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার কারণে অস্থির যে দৃঢ়তা আছে দৃঢ়তাটা কমে যায়। আর আরেকটা হচ্ছে কোমলাস্থি। কোমলাস্থিও কিন্তু অস্থির মতো স্কেলেটাল যোজক টিস্যু দিয়ে তৈরি, কিন্তু এটা হচ্ছে অস্থির মতো শক্ত না, আর একটু নরম বা নমনীয়। এটা হচ্ছে কোমলাস্থি। যেমন আমরা যেটাকে কানের লতি বলি, তুমি যদি কানের লতিটা ধরে দেখো দেখবো যে এটা হচ্ছে নরম। এটা তারপর হচ্ছে নাকের উপরের দিকে যে জিনিসটা থাকে পিনা, নাকের পিনা, এগুলো সবগুলো হচ্ছে কোমলাস্থি দিয়ে তৈরি। কোমলাস্থি এবং অস্থির গঠন কিন্তু অলমোস্ট সেম, মানে তারা কিন্তু একই যোজক টিস্যু থেকে তৈরি হয়, স্কেলেটাল যোজক টিস্যু। কিন্তু হচ্ছে অস্থিটা থাকে অনেক শক্ত আর কোমলাস্থিটা থাকে কিছুটা নরম আর নমনীয়। তো এই গেল আমাদের ফাইব্রাস যোজক টিস্যু আর হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। তো এখান থেকে ফাইব্রাস কোনটা ফাইব্রাস যোজক টিস্যু মাংসপেশি আর কোনটা স্কেলেটাল যোজক টিস্যু এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আর এরপর হচ্ছে, আচ্ছা,
তরল যোজক টিস্যুটা আমি এর পরে বলতেছি, আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, কারো কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, কার্টিলেজে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, এই জন্য হচ্ছে এটা একটু নমনীয় হয়। পেশি কি, একজন জিজ্ঞেস করতে পেশি কি, পেশি হচ্ছে আমাদের মাংস পেশি আর কি, আমাদের বডির মধ্যে মাংস থাকে না স্কিনের নিচে, ত্বকের নিচে, ওইটাই হচ্ছে পেশি বা মাংস পেশি আর কি। আচ্ছা, এবারে আসি আমরা হচ্ছে নেক্সট তরল যোজক টিস্যুতে যাই। আহ এই যে যোজক টিস্যুগুলা যেগুলো আমরা পড়তেছি, যোজক টিস্যুগুলোর মধ্যে তরল যোজক টিস্যুটা একদম আলাদা। কারণ যোজক টিস্যুগুলো সাধারণত হচ্ছে কঠিন অবস্থায় থাকে, যেমন দেখো অস্থি দেখো, তরুণাস্থি দেখো, বা হচ্ছে তোমার মাংসপেশি দেখো, সবগুলো কিন্তু সলিড বা কঠিন যেটা। একমাত্র তরল যোজক টিস্যু হচ্ছে তরল, কারণ এখানে হচ্ছে তরল মাতৃকা দেখা যায় দেখে এরা হচ্ছে তরল অবস্থায় থাকে, এবং এদের মাতৃকায় বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধা হচ্ছে এদের প্রধান কাজ। তো আমাদের তরল যোজক টিস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে রক্ত, আরেকটা হচ্ছে লসিকা। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। সাধারণ অর্থে আমরা যদি দেখি হুট করে মাংস, অস্থি এগুলোর সাথে কিন্তু আমাদের রক্তটাকে যোজক টিস্যু হিসেবে মনে হয় না। তাই তরল যোজক টিস্যুটা একটু সবার ভালো করে মনে রাখতে হবে, কারণ তরল যোজক টিস্যু যে রক্ত আর লসিকা এটা আমাদের মানে সাধারণ ইয়াতে হচ্ছে মাথায় আসার কথা না। তো রক্ত হচ্ছে ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। রক্তের হচ্ছে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস এবং আরেকটা হচ্ছে রক্ত কণিকা। এই দুইটা উপাদান দিয়ে আমাদের রক্ত তৈরি হয়। তো রক্ত হচ্ছে সাধারণত রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, এরকম অনেকগুলা 91 থেকে 92% পানি এবং 8 থেকে 9% জৈব আর অজৈব পদার্থ নিয়ে আমাদের রক্তরসটা তৈরি হয়। এই রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলা এরকম ভাসমান অবস্থায় থাকে। এবং আমাদের রক্তকণিকা কি কি আছে এটা আশা করি তোমাদের পড়া আছে, আমি তাও একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এবং একটা হচ্ছে প্লেটলেট। এই তিন ধরনের রক্তকণিকা সাথে হচ্ছে রক্তরস নিয়ে আমাদের রক্ত গঠিত হয়। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের দেহের বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, এবং লোহিত অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। আর রক্তরস যেটা উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে সে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এই হচ্ছে মোটামুটি রক্তের গঠন। রক্তের গঠন নিয়ে আরো বিস্তারিত ওই যে অধ্যায় 6 পরিবহন চ্যাপ্টারে পড়া হবে। বেসিক্যালি এটা যেহেতু তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার, সরি সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারে হচ্ছে সব চ্যাপ্টার সম্পর্কে একটা একটা প্রাইমারি একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা যেন জানতে পারো যে কি কি আছে, এবং ডিটেলস তোমরা পরের চ্যাপ্টার গুলোতে গিয়ে হচ্ছে শিখতে পারবে আর কি। তো এখন আসো, রক্ত তো গেলে এখন আমরা বলবো হচ্ছে লসিকা জিনিসটা কি। তো আমাদের হচ্ছে রক্ত সবসময় রক্ত বাহিকা বা রক্ত নালিকার মধ্য দিয়ে পরিবাহিত হয়, এটা তো আমরা জানি। তো আমাদের দেহে তো অনেকগুলা কোষ থাকে। তো দুইটা কোষের মাঝখানে যে জায়গাটা থাকে এটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার স্পেস বা অন্তঃকোষীয় ফাঁকা স্থান, এই জায়গাটা। তো এই যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, এই জায়গাটা এত ছোট থাকে যে এই জায়গার মধ্য দিয়ে রক্ত বাহিকা গুলা যাইতে পারে না বা রক্ত পরিবহন হইতে পারে না। এই যে এইসব জায়গায় যেখানে রক্ত যদি না যায় তাহলে তো রক্ত এসব জায়গায় পুষ্টি পদার্থ নিয়ে যেতে পারবে না। তারপর এসব জায়গায় যে বর্জ্য পদার্থ তৈরি হয় এগুলা পরিবহন করতে পারবে না। মানে রক্তের যে কাজগুলা সেগুলো তো এসব জায়গায় হচ্ছে না। এই জন্য এসব জায়গার জন্য তৈরি হয়েছে লসিকা। বেসিক্যালি লসিকা জিনিসটা কি, আমাদের দেহের যেসব জায়গায় রক্ত যাইতে পারবে না সেসব জায়গায় লসিকা গিয়ে রক্তের কাজটা করে দিয়ে আসে, এটাই হচ্ছে লসিকা। বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় সেটাকে আমরা বলি লসিকা। লসিকার জন্য আলাদা লসিকা বাহিকা থাকে। রক্ত যেমন রক্ত বাহিকা দিয়ে পরিবাহিত হয়, লসিকা সেরকম আলাদা লসিকা বাহিকা বা লসিকা নালী দিয়ে পরিবাহিত হয়। এবং লসিকা হচ্ছে ঈষৎ হলুদ বর্ণের তরল পদার্থ। এটা হচ্ছে লসিকার কাজ। এখন কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে, বা কিছু কি আবার রিভিউ করতে হবে? করতে হলে বলো, আমাকে চ্যাট বক্সে বলো।
আচ্ছা, লসিকার অংশটা আরেকবার বলতে বলতেছে অনেকে। লসিকাটা হচ্ছে যেসব জায়গায় রক্ত যাইতে পারবে না সেসব জায়গায় হচ্ছে লসিকা গিয়ে কাজ করেন। আমাদের দেহের অনেক দুইটা কোষের মাঝখানে চিন্তা করো, কোষ জিনিসটাই তো অনেক ছোট ছোট এবং আমাদের দেহে কোটি 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 কোষ আছে। তো দুইটা কোষের মাঝখানে জায়গাটা নিশ্চয়ই অনেক ছোট হবে। এই ছোট জায়গাটার মধ্য দিয়ে তো রক্তবাহিকা গুলো যাইতে পারে না বা গিয়ে তারা রক্ত পরিবহন করতে পারে না। এই জন্য এইসব জায়গায় গিয়ে লসিকা রক্তের কাজটা করে দিয়ে আসে, এটাই হচ্ছে লসিকা। দুইটা টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় সেটাকে হচ্ছে বলা হয় লসিকা। এইটাই হচ্ছে লসিকা। তো আহ তোমরা হচ্ছে আপাতত একটু দেখো কতক্ষণ রক্ত এবং লসিকার জিনিসগুলা। আর আমি হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 5 মিনিট পর হচ্ছে আবার শুরু করবো।
আচ্ছা, আমরা হচ্ছে তাহলে শুরু করি। আমাদের ব্রেক শেষ মোটামুটি। আম এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের পড়া হচ্ছে। আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের পেশি টিস্যু নিয়ে বলা হয়েছে। তো পেশি টিস্যু যেটার কথা আগেই বলছিলাম যে এটা আহ, আমাদের মাংসপেশি যে ফাইব্রাস স্কেলিটাল টিস্যু সেটা হচ্ছে পেশি টিস্যু। তো পেশি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলা হয়। তো আমরা যখন ভ্রূণীয় অবস্থায় থাকি ভ্রূণের মধ্যে, তখন আমাদের বডিতে হচ্ছে তিনটা স্তর তৈরি হয়। একদম বাইরের স্তরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, মাঝখানের স্তরটাকে বলা হয় মেসোডার্ম, আর একদম যে ভিতরের স্তরটা সেটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। তো এই তিনটা স্তর থেকে বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হয়। এর মধ্যে মেসোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের পেশি টিস্যু। তাহলে পেশি টিস্যু কোন স্তর থেকে তৈরি হয় ভ্রূণের, এটা সবাই একটু মনে রাখবা। এখন দেখো, অবস্থান, গঠন এবং কাজের উপর ভিত্তি করে মেসোডার্মকে পেশি টিস্যুকে আমরা যে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি এবং একটা হচ্ছে হৃৎপেশি। তো প্রথমে আসি হচ্ছে ঐচ্ছিক পেশিতে। এই যে পেশিগুলো যখন পড়বা তখন অবশ্যই হচ্ছে চিত্রটা দেখে দেখে পড়বা, এবং হচ্ছে চিত্রটা এঁকে পড়বা। চিত্র না আঁকলে এবং না দেখলে কিন্তু কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো প্রথমে আসি হচ্ছে ঐচ্ছিক পেশি। আমরা ঐচ্ছিক পেশি কথাটা কেন বলতেছি, কারণ এই পেশির যে সংকোচন প্রসারণ বা এটার যে আমরা যে সঞ্চালিত করতেছি পেশিটাকে, এটা সম্পূর্ণভাবে হচ্ছে আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল। মানে তুমি যেমন তুমি তোমার হাত পা চিন্তা করো, তুমি চাইলে এখন তুমি তোমার হাতকে বাম দিকে নাড়াতে পারবা, ডান দিকে নাড়াতে পারবা। তোমার পা নিয়ে তুমি যা ইচ্ছা করতে পারবা, সামনে যাও, পিছনে যাও, লাফ দাও, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই তাকে পরিচালনা করতে পারবা। তো এটাই হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। এই পেশি হচ্ছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। যেমন হচ্ছে হাত আর পায়ের পেশি। এখন আমরা একটু ঐচ্ছিক পেশির চিত্রটা দেখি পাশে। ঐচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে নলাকার, দেখো এরকম নলের মতো এই ঐচ্ছিক পেশির কোষগুলা। কিন্তু এটা হচ্ছে শাখাবিহীন, মানে কোষগুলোর মধ্যে কিন্তু কোনো শাখা থাকবে না, নলাকার থাকবে। এবং কোষগুলোতে দেখো এরকম আড়াআড়ি দাগ কাটা থাকে। এই জন্য ঐচ্ছিক পেশিকে বলা হয় ডোরা কাটা পেশি। এটা সবাই একটু মনে রাখবা। আর ঐচ্ছিক পেশিতে এরকম অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে। দেখো, একটা পেশিতে একটা, দুইটা, তিনটা, চারটা, এই পেশিতে চার পাঁচটা, এই পেশিতে চার পাঁচটা। প্রত্যেকটা পেশিতে হচ্ছে অনেকগুলা করে করে নিউক্লিয়াস থাকে। এই জন্য এটা হচ্ছে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ। তো ঐচ্ছিক পেশিতে তাহলে আমরা কি কি দেখলাম? নলাকার কোষ থাকবে, কোষগুলা হচ্ছে শাখান্বিত থাকবে না, মানে প্রত্যেকটা আলাদা, কেউ কারোর সাথে শাখা দিয়ে কানেক্টেড না। একাধিক নিউক্লিয়াস থাকবে। আর এই যে ডোরাকাটা তন্তুর মতো দেখা যায়, এগুলাকে বলা হয় মায়োফাইব্রিল। এবং পেশি টিস্যুর বাইরের যে আবরণটা সেটাকে বলা হয় সার্কোলেমা। এই কয়েকটা জিনিস শুধু মনে রাখবো তোমরা, তাহলেই হবে। যে ঐচ্ছিক পেশির নলাকার, একাধিক নিউক্লিয়াস থাকে, আড়াআড়ি দাগ কাটা থাকে, সেটাকে আমরা বলি মায়োফাইব্রিল। এবং আবরণকে বলা হয় সার্কোলেমা, এবং এরা হচ্ছে শাখান্বিত থাকবে না। এবার চলে আসে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কি? এই পেশি টিস্যুগুলার সংকোচন আর প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না। যেমন আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলা, এই অভ্যন্তরীণ অঙ্গগুলোর যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। যেমন তুমি যদি এখন চাও যে আমি আমার হার্টবিট 5 মিনিট বন্ধ করে রাখবো, এটা কি কখনো সম্ভব হবে? হবে না। বা তুমি এখন চাও যে আমার ওই যে ব্লাড ভেসেল গুলো, রক্ত বাহিকা গুলোর মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে, আমি এখন 5 মিনিট রক্তবাহিকা গুলাকে সংকুচিত করে রাখবো, যাতে কোনো রক্ত পরিবহন হইতে না পারে। আমরা চাইলে কিন্তু এটা করতে পারবো না। ঠিক আছে? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। মানে এদের সংকোচন এবং প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না। যেমন হচ্ছে অন্ত্রের ক্রমসংকোচন। বেসিক্যালি হচ্ছে আমাদের যতগুলো অভ্যন্তরীণ অঙ্গ আছে প্রত্যেকটাই হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। অভ্যন্তরীণ কোনো অঙ্গকেই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। এখন আমরা অনৈচ্ছিক পেশির গঠনটা দেখি। অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতির, যে এই এই যে শেপটা, এই শেপটাকে আমরা বলি মাকু আকৃতির। এবং এখানে দেখো একটা নিউক্লিয়াস থাকে, এবং এর গায়ে কিন্তু কোনো ডোরা কাটা থাকবে না, কোনো রকম দাগ থাকে না। এই জন্য অনৈচ্ছিক পেশিকে বলা হয় মসৃণ পেশি। এবং এখানে হচ্ছে একটা মাত্র নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশির গঠন। এখানে মাকু আকৃতির
মাকু জিনিসটা হচ্ছে এই যে শেপটা, এই শেপটাকে মাকু আকৃতি বলা হয়। এই শেপটা দেখো, এটা এই শেপেই হয়, মাকু আকৃতি হয়। আর এটাতে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে, মায়োফাইব্রিল থাকে ভিতরে, কিন্তু কোনো আড়াআড়ি দাগ তৈরি করে না। আর বাইরের আবরণটা তো সার্কুলেন। এটা গেল হচ্ছে অনৈচ্ছিক পেশি। এখন হচ্ছে আমাদের হৃৎপেশি। হৃৎপেশিটা আমরা বলি বিশেষ ধরনের পেশি। হৃৎপেশিটাকে আমরা চাইলে অনৈচ্ছিক পেশির মধ্যে ফেলতে পারতাম, কারণ হৃৎপেশির সংকোচন প্রসারণও কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না। আগে যেটা বলছিলাম যে আমরা কখনোই আমাদের হার্টবিট বন্ধ করে রাখতে পারবো না 5 মিনিট, বা হার্টবিট 5 মিনিট আমি জোরে জোরে হার্টবিট করাবো, এটা তো আমরা কখনোই পারবো না। মানে হৃৎপেশির সংকোচন এবং প্রসারণ আমাদের ইচ্ছার অধীনে না। কিন্তু তারপরে এটাকে আমরা একদম আলাদা একটা পেশির মধ্যে ফেলি। কেন? কারণ হচ্ছে হৃৎপেশির যে গঠন, খেয়াল করো হৃৎপেশির গঠনটা দেখো আর ঐচ্ছিক পেশির গঠনটা দেখো, দেখো এদের গঠনটা কিন্তু অনেকটা সেম। হৃৎপেশি ও ঐচ্ছিক পেশির মতো নলাকার, এবং কিন্তু এখানে শুধু একটাই যে এটা হচ্ছে শাখান্বিত থাকবে, যে শাখা দিয়ে একটা একটার সাথে লাগানো থাকে। কিন্তু এটার আকৃতিটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো নলাকার, এবং এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, এবং মাঝখানে হচ্ছে এই যে আড়াআড়ি দাগ কাটা থাকে ঐচ্ছিক পেশির মতো। আর হৃৎপেশিতে একটা স্পেসিফিক জিনিস দেখা যায়, একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যেটা আর কোনো টিস্যুতে দেখা যায় না, সেটা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। মানে হৃৎপেশিতে কিছু সময় পর পর এরকম ডিস্কের মতো একটা জিনিস দেখা যায়, যেটাকে আমরা বলি ইন্টারক্যালাটেড ডিস্ক। এটা শুধুমাত্র হৃৎপেশিতে দেখা যায়, আর কোনো পেশিতে দেখা যায় না। তো এটা হচ্ছে আমাদের হৃৎপেশি। তাহলে এটা বিশেষ পেশি কেন? কারণ এটার গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু এটার কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এটার গঠন ঐচ্ছিক পেশির মতো আর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য এটাকে আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি কোনো কিছুতেই না ফেলে একদম আলাদা করে বিশেষ একটা পেশির আন্ডারে ফেলছে, সেটা হচ্ছে আলাদা, ওকে একদম আলাদা একটা শ্রেণী বানায় ফেলছে আমরা, সেটা হচ্ছে হৃৎপেশি। এই হচ্ছে 3 ধরনের পেশির গঠন। পেশিগুলা পড়ার সময় গঠনগুলা অবশ্যই পড়বা চিত্র দেখে দেখে। এবং আহ হ্যাঁ, হৃৎপেশি হচ্ছে হার্টে, হার্টে যে পেশি থাকে এটা হচ্ছে হৃৎপেশি। এবং হচ্ছে চিত্রগুলা প্র্যাকটিস করে করে পড়বা সবাই। তাহলে আমি আরেকবার একটু রিভিউ করি। অনেক সময় পরীক্ষায় হৃৎপেশি ঐচ্ছিক পেশির আলাদা আলাদা গঠন না এসে পার্থক্য আসতে পারে। ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির পার্থক্য আসতে পারে, অথবা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি হৃৎপেশি তিনটারই পার্থক্য আসতে পারে। প্রথমে দেখো, প্রথমে ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকৃতি হবে, অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতির হবে, হৃৎপেশি হচ্ছে নলাকৃতির হবে। এরপর ঐচ্ছিক পেশিতে আমরা আড়াআড়ি দাগ কাটা দেখতে পারবো, অনৈচ্ছিক পেশিতে কোনো দাগ দেখবো না, এই জন্য অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলে। আর হৃৎপেশিতে আমরা আড়াআড়ি দাগ কাটা দেখতে পারবো। তারপরে ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকবে, অনৈচ্ছিক পেশিতে একটা নিউক্লিয়াস থাকবে, হৃৎপেশিতে একটা নিউক্লিয়াস থাকবে। তারপরে ঐচ্ছিক পেশিতে হচ্ছে কোনো শাখা দেখা যাবে না, অনৈচ্ছিক পেশিতেও শাখা দেখা যাবে না, শুধুমাত্র হৃৎপেশিতে শাখা দেখা যাবে। এবং ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশিতে কোনো ইন্টারক্যালাটেড ডিস্ক দেখা যাবে না, হৃৎপেশিতে গিয়ে ইন্টারক্যালাটেড ডিস্ক দেখা যাবে। আর ঐচ্ছিক পেশিতে আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল সংকোচন প্রসারণ, বাকি দুটো সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না। এভাবে মিলায় 5-6টা পার্থক্য লিখে দিয়ে আসবা পরীক্ষায়। যদি গঠনগুলা ভালো করে পড়ো এবং ভালো করে চিত্র আঁকো, তাইলে কিন্তু গঠনটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তাইলে কিন্তু পার্থক্য লিখতে পারবা, পার্থক্য লিখতে কোনো সমস্যা হবে না। আর আমি বারবার বলতেছি, এই এই চ্যাপ্টারের জন্য চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস যখনই পড়বা, সাথে সাথে চিত্র এঁকে ফেলবা। চিত্র না আঁকলে কিন্তু কখনোই হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, কোনো একটা জিনিস বুঝতে পারবা না কখনো। আসো এখন নেক্সট স্লাইডে যাই। একটা খুবই ইম্পর্টেন্ট টিস্যু চলে আসছে এখানে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। আমাদের দেহের সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে ব্রেন, মস্তিষ্ক। মস্তিষ্ক যদি না থাকতো তাহলে কিন্তু কোনো কিছুই হইতো না। এই যে আমরা খাচ্ছি, খাবার খাচ্ছি, খাবার পরিপাক হচ্ছে, হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে যত রকম কাজ আছে সবকিছুই কিন্তু ব্রেন থেকে কন্ট্রোলড হয়। আর ব্রেনের যে কোষ সেটাকে বলা হয় নিউরন। আর অনেকগুলো নিউরন মিলে তৈরি করে স্নায়ু টিস্যু। তো এখন আমরা আসি নিউরনের গঠনে। নিউরনের গঠনে তোমাদের লেভেলে 3টা জিনিস জানলেই হয়, একটা হচ্ছে কোষদেহ, ডেনড্রাইট এবং এক্সন। কিন্তু আমরা আরেকটু পড়বো।
মানে খুবই ইজি জিনিস, পড়তে দেখবে একটু কষ্ট হবে না, কিন্তু তোমরা হচ্ছে জেনে রাখো। জেনে রাখলে কি হবে, তোমাদের একটা নতুন জিনিস জানা হয়ে যাবে। প্লাস দেখা গেল যে পরীক্ষার হলে সবাই অল্প অল্প লিখতেছে, তুমি যদি একটু বেশি লিখো টিচার কিন্তু অবশ্যই খুশি হয়ে যাবে, তোমাকে মার্কসটা বেশি দিবে। তো প্রথমে আসি কোষ দেহ। এটা হচ্ছে আমার নিউরনের কোষ দেহ, যেটা হচ্ছে একদম বিভিন্ন মানে যে কোনো আকৃতির হতে পারে, মানে এটার কোনো নির্দিষ্ট শেপ নাই। তো এটার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এবং এখানে হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, কিন্তু কোনো সেন্ট্রিওল থাকবে না, এটা মনে রাখবা। সেন্ট্রিওল আশা করি তোমাদের পড়া হয়ে গেছে। সেন্ট্রিওল হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু। সেন্ট্রিওল হচ্ছে কোষের বিভাজনে সহায়তা করে। যেহেতু নিউরনে সেন্ট্রিওল থাকবে না, তাই নিউরন কখনো বিভাজিত হয় না। এটা সবাই মাথায় রাখবা। নিউরনের সেন্ট্রিওল থাকবে না দেখে নিউরন কখনো বিভাজিত হয় না, কারণ সেন্ট্রিওল ছাড়া কোষের বিভাজন হওয়া সম্ভব না। এবার নিউরন থেকে নিচের দিকে যে একটা প্রবর্ধক বের হয়, এটাকে আমরা বলি অ্যাক্সন। আর উপরের দিকে যেগুলা বের হয়, এগুলাকে আমরা বলি ডেনড্রাইট। তো মেইনলি হচ্ছে এই তিনটাই হচ্ছে তার মেইন পার্ট, কোষদেহ, ডেনড্রাইট আর একটা হচ্ছে এক্সন। এক্সনের বাইরের দিকে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় নিউরিলেমার আবরণ। এই নিউরিলেমার আবরণটা কিন্তু মানে স্ট্রেট না বা কন্টিনিউয়াস না, এটা জায়গায় জায়গায় এরকম সংকুচিত হয়। দেখো এই জায়গাটা সংকুচিত হয়েছে, এই জায়গাটা সংকুচিত হয়েছে, এই জায়গাটা সংকুচিত হয়েছে। এই যে যেখানে যেখানে এটা সংকুচিত হয়, এটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব। এটা হচ্ছে আমাদের একটা নিউরনের গঠন, যেখানে কোষ দেহ থাকবে, ডেনড্রাইট থাকবে, অ্যাক্সন থাকবে। অ্যাক্সনের বাইরের আবরণটাকে বলা হয় নিউরিলেমার আবরণ, এবং এখানে মাঝখানে মাঝখানে থাকবে রেনভিয়ারের বডি। তো এই যে একটা নিউরন যেখানে শেষ হয়, সেখান থেকে আবার আরেকটা নিউরন শুরু হয়, এই যে এভাবে করে। তো এই যে একটা নিউরনের একজন যেখানে শেষ হচ্ছে এবং আরেকটা নিউরনের ডেনড্রন যেখানে ডেনড্রাইট যেখানে শুরু হচ্ছে, এই যে সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলটাকে বলা হয় সিন্যাপস। সিন্যাপস হচ্ছে বেসিক্যালি দুইটা নিউরনের মধ্যে সংযোগস্থল। তো এটা হচ্ছে নিউরনের মোটামুটি গঠন। নিউরনের গঠনটা অনেক সময় পরীক্ষায় প্রশ্নে গঠন জানতে না চেয়ে বলবে যে একটি নিউরনের একটি চিত্র আঁকো। তাহলে নিউরনের চিত্রটা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবা, খুব ভালো করে পড়বা। এবং নিউরনের চিত্রে হচ্ছে একজন, ডেনড্রাইট, রেনভিয়ারের পর্ব, তারপর হচ্ছে নিউরিলেমার আবরণ, সিন্যাপস, এগুলো সবগুলো হচ্ছে সুন্দর করে দেখাবা। যত সুন্দর চিত্র হবে তত ভালো মার্কস হবে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কয়েকটা কোশ্চেন আসছে, কোশ্চেন গুলো হচ্ছে দিই, তোমরা হচ্ছে কোশ্চেনটা অ্যান্সার করো সবাই। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ইন্টারক্যালারেটেড ডিস্ক কেন থাকে। এটা হচ্ছে কেন থাকে এর কোনো আসলে এটার ব্যাখ্যা নাই, এটা হচ্ছে থাকে আর কি একটা মানে একটা ওর একটা বৈশিষ্ট্য আর কি, একটা ইউনিক বৈশিষ্ট্য যেটা অন্য কোথাও দেখা যায় না। হয়তো বা এটার কোনো কারণ আছে যেটা এখন পর্যন্ত মানে আমরা জানি না বা বের করতে পারি নাই।
আচ্ছা, সব কয়েকজন ঠিক দাগাইছো, রক্তের উপাদান দুইটা, রক্তরস এবং রক্তকণিকা। কিন্তু যারা হচ্ছে ভুল দাগাইছো তোমরা একটু একটু জেনে রাখো, রক্তের উপাদান দুইটাই, রক্তরস আর রক্তকণিকা। তোমরা কেন তিনটা চারটা পাঁচটা দাগাইছো আমি আসলে বুঝতেছি না। কিন্তু রক্তের উপাদান তো আমি কিছুক্ষণ আগেই পড়াইলাম যে দুইটা রক্তের উপাদান আছে, রক্তরস আর রক্তকণিকা। এরপরে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা হচ্ছে সবাই ঠিক অ্যান্সার দিবা, আগেরটার মতো কিন্তু ভুল করবা না কেউ, সবাই ঠিক অ্যান্সার দিবা। আচ্ছা, এটা হচ্ছে সবাই মোটামুটি পারছো যে কোনটি নিউরনে অংশ নেয়, অস্থি। তো এরকম ছোট ছোট এমসিকিউ আসবে, এগুলো হচ্ছে তোমরা পারবা। তোমরা হচ্ছে সবাই এখন যেমন ঠিকভাবে অ্যান্সার করছো সেভাবে হচ্ছে অ্যান্সার করে ফেলবা সবাই। তো আমরা হচ্ছে আমাদের পরের পড়াতে যাই। সেটা হচ্ছে আমরা এখন পড়বো অঙ্গ এবং তন্ত্র। আগে বলে আসছি যে আমরা বললাম যে অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়, আর অনেকগুলা টিস্যু মিলে যখন একই রকম কাজ করে তখন সেই অংশ, সেটাকে আমরা বলি অঙ্গ। অঙ্গ কিন্তু আমরা এই যে দেখি আমাদের চোখ কান নাক মুখ এগুলো এক একটা অঙ্গ, আবার আমাদের হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক এগুলো এক একটা অঙ্গ। তাহলে অঙ্গ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ, একটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। বাহ্যিক অঙ্গ হচ্ছে যেগুলো আমরা দেখতেছি বাইরে থেকে, আর অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে যেগুলো দেখতেছি না, যেটা ভিতরে কাজ করতেছে সেগুলা। তো এখন আসো, অনেকগুলা অঙ্গ মিলে যখন একই রকম কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে তন্ত্র। তো তন্ত্রের মধ্যে তোমাদের বইতে অনেকগুলা তন্ত্র নিয়ে কথাবার্তা আছে, তন্ত্রের মধ্যে আমরা শুধু পড়বো যে কোন তন্ত্র কি নিয়ে তৈরি, কি কি জিনিস নিয়ে তৈরি, কি কি অঙ্গ নিয়ে তৈরি, এটাই হচ্ছে হবে। যেমন এখানে আছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র শুরু হচ্ছে কিন্তু মুখ থেকে। মুখ থাকবে, খাদ্যনালী থাকবে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ দিছে সেটা হচ্ছে পাকস্থলী। পরিপাক তন্ত্র সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাকস্থলী। পাকস্থলী থাকে, যকৃৎ থাকে, বৃহদন্ত্র থাকে, মলাশয় থাকে, পায়ু থাকে, সবকিছু নিয়ে আমাদের পরিপাক তন্ত্র গঠিত হয়। শ্বসন তন্ত্রটা শুরু হয় কিন্তু নাক দিয়ে। নাক থাকবে, শ্বাসনালী থাকবে, ফুসফুস থাকবে, ডায়াফ্রাম থাকবে। এটা নিয়ে হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র। এবার আসো রেচন তন্ত্র। রেচন তন্ত্রে থাকবে হচ্ছে দুইটা বৃক্ক বা কিডনি, এবং এখান থেকে বের হবে হচ্ছে ইউরেটার, এবং এরপর থাকবে হচ্ছে মূত্রথলি আর মূত্রনালী। এগুলো নিয়ে হচ্ছে আমাদের রেচন তন্ত্র গঠিত হয়। এই কোন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে তৈরি এগুলো সবাই একটু পড়বা। তারপরে আসে আমাদের ত্বকতন্ত্র। ত্বকতন্ত্রের মধ্যে চুল থাকে, ত্বক থাকে, আর একটু হচ্ছে নখ থাকবে। এবার আসি হচ্ছে স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক, মেরুরজ্জু এবং স্নায়ু নিয়ে গঠিত। পুং প্রজনন তন্ত্রে শুক্রাশয়, ভাস ডিফারেন্স, গ্রন্থি, সেমিনাল ভেসিকল, স্থাপনালী, শিশ্ন। এবার আসে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আগে বলছে গ্রন্থি মানে হচ্ছে
যেসব আবরণী টিস্যু বিভিন্ন রস নিঃসরণ করে সেটাকে গ্রন্থি বলা হয়। আবরণী টিস্যু যদি কোনো রস নিঃসরণ করে সেটাকে আমরা হচ্ছে গ্রন্থি বলি। তো গ্রন্থি হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকে তোমরা শুধু এতটুকুই জানো যে বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীযুক্ত, মানে ওর একটা নালী থাকে, এই নালী দিয়ে হচ্ছে ও যে রসটা নিঃসরণ করে এটাকে সে পরিবহন করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন, ওর কোনো নালী থাকে না। তাহলে ও যে রসটা তৈরি করে বা নিঃসরণ ক্ষরণ করে সেটা হচ্ছে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তো আমাদের দেহে অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেগুলা মিলে তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থির তন্ত্র। কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে এটা একটু পড়বা। মস্তিষ্কে আছে পিটুইটারি গ্রন্থি, গলায় আছে থাইরয়েড, এর নিচে আছে প্যারাথাইরয়েড, বৃক্কের উপরে আছে অ্যাড্রেনাল, তারপর আছে অগ্নাশয়, গর্ভাশয়, শুক্রাশয়। এগুলা মিলে হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত হয়। তো এইখান থেকে শুধুমাত্র এখান থেকে রিটেন প্রশ্ন তেমন বেশি আসে না, শুধুমাত্র এমসিকিউর জন্য কোন অঙ্গগুলা কি, কোন তন্ত্রগুলা কি কি অঙ্গ নিয়ে তৈরি, এটা সবাই একটু ভালো করে পড়ে ফেলবা। বিশেষ করে অন্তঃক্ষরা গ্রন্থিটা, আমাদের দেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেটা একটু পড়বা সবাই। এবার পরের স্লাইডে যাই। এবার হচ্ছে একটা মাইক্রোস্কোপের চিত্র দেওয়া আছে। তো মাইক্রোস্কোপের চিত্রটা একটু দেখো। একদম প্রথম এই যে এই মাইক্রোস্কোপ, যেটা একটা সরল অণুবীক্ষণ যন্ত্র। তো এই মাইক্রোস্কোপটা না এখন ব্যবহার করা হয় না কোথাও, এটা হচ্ছে একদম প্রথম যখন তৈরি করা হয়েছিল তখন ছিল আর কি। এটা হচ্ছে একদম খুবই সরল, মানে এটা একদম তেমন ভালো কাজও করে না, মানে এটা প্রথম প্রথম যখন আবিষ্কার করা হয়েছিল ওই সময়কার মতো একটা সরল অণুবীক্ষণ যন্ত্র আর কি। তাও এটার গঠনটা আমরা একটু দেখি। নিচে থাকবে হচ্ছে পাদদেশ, আর এখানে থাকবে হচ্ছে একটা দর্পণ বা আয়না। এটার কাজ কি, এই এই অণুবীক্ষণ যন্ত্রটা কাজ করতে হলে এটাকে তোমার সবসময় সূর্যের আলোর দিকে রাখতে হবে অণুবীক্ষণ যন্ত্রটাকে। তখন সূর্য থেকে আলো এসে এই দর্পণে বা আয়নায় প্রতিফলিত হয়ে উপরে মঞ্চে যাবে। তখন হচ্ছে আমরা এখানে যে বস্তুটা থাকে সেটাকে আমরা দেখতে পারবো। আর এখানে হচ্ছে যে সন্নিবেশ স্ক্রু থাকে, যেটাকে আমরা নাড়াচাড়া করে যে পদার্থটা আছে এখানে এটা দেখতে দেখতে পারি, ডানে বামে উপরে নিচে সরাইতে পারি। মঞ্চ থাকবে, মঞ্চে হচ্ছে ক্লিপ থাকবে, টানা নল থাকবে, অভিনেত্র থাকবে, যেখানে এখানে আমরা চোখ দিয়ে দেখি দেখি এটাকে বলা হয় অভিনেত্র, এবং একটা হচ্ছে হাতল থাকবে। মাইক্রোস্কোপ হচ্ছে পরীক্ষার হলে মাইক্রোস্কোপের তেমন আঁকা টাকা কিছু আসে না, মাইক্রোস্কোপ হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতার জন্য আঁকতে হবে। কিন্তু মাইক্রোস্কোপের গঠন বা অংশগুলো একটু পড়ে যাবা সবাই, এটা অনেক সময় এমসিকিউ তে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি মাইক্রোস্কোপের অংশ। তো যে মাইক্রোস্কোপটা আমরা এখন সবচেয়ে কমনলি ইউজ করি সেটা হচ্ছে এটা, একটা আলোক অণুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা দেখো, এখানে হচ্ছে এই এখানে তোমার সূর্যের আলোর দরকার হয় না, এখানে হচ্ছে একটা বাল্ব লাগানো থাকে এই জায়গায়, ওই বাল্বের আলো দিয়ে এখানে হচ্ছে দেখা যায়। তো এখানে হচ্ছে এই যে দর্পণ থাকবে, ডায়াফ্রাম স্ক্রু থাকবে, ডায়াফ্রাম থাকবে, এবং এখানে আরেকটা জিনিস থাকে হচ্ছে লেন্স। এই যে অবজেক্টিভ, অবজেক্টিভ গুলো হচ্ছে লেন্স, লেন্সের সাহায্যে আমরা কি করি, কোনো একটা পদার্থ বস্তুকে আমরা হচ্ছে বড় করে দেখি, এটা যতটুকু আহ মানে যতটুকু এটার সাইজ তার চেয়ে বড় করে দেখার জন্য আমরা হচ্ছে লেন্স ইউজ করি। তারপর এখানে হচ্ছে দেহ নল থাকে, অভিনেত্র থাকে, এখানে আমরা চোখ দিয়ে দেখি, টানা নল থাকে, স্থূল সন্নিবেশক স্ক্রু, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, বাহু, মঞ্চ, হেলানো স্ক্রু, স্তম্ভ, আর একটা হচ্ছে পাদদেশ। তো তোমরা এখন যেহেতু নাইনে উঠছো, 9 বা 10-এ, তো তোমাদেরকে হচ্ছে স্কুলে দেখবা প্র্যাকটিক্যাল করাইতে নিয়ে যাবে, যদি নিয়ে যায় আর কি। তো প্র্যাকটিক্যাল করতে স্কুল কলেজে প্র্যাকটিক্যালের জন্য যে মাইক্রোস্কোপটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে এইটা, যে লাইট মাইক্রোস্কোপ, এটা তোমরা দেখতে পারবা তখন। এবং এটা কিভাবে চালাতে হয়, কিভাবে এটা কিভাবে কাজ করে, কিভাবে চালাতে হয় সেটা হয়তো এত তাড়াতাড়ি শিখাবে না, এত ছোট বয়সে হয়তো কলেজে গিয়ে শিখতে পারবা, যদিও আমাদেরকে হচ্ছে কলেজেও আসলে শিখায় নাই। আহ তোমার হচ্ছে আমরা আমরা এটা হচ্ছে মেডিকেলে এসে শিখছি, আমরা যখন মেডিকেলে ভর্তি হওয়ার পরে মেডিকেলে এসে মোটামুটি মাইক্রোস্কোপের কাজ টাজ কিভাবে ইউজ করা যায়, কিভাবে দেখা যায়, এগুলো শিখছি, কলেজে কিছুই শিখায় নাই। তো আমি জানি না তোমাদেরকে শিখাবে না কি, এবার তোমরা হচ্ছে এমনি দেখে রাখো। আহ এরপরে হচ্ছে এইটা হচ্ছে শুধু চিত্রেই দেখবা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে বিশাল একটা যন্ত্র এবং খুবই এক্সপেন্সিভ, খুবই দামি। এটা হচ্ছে সাধারণত মানে স্কুল কলেজেতে ইউজ করা হয় না, খুব তোমার মানে খুব বড় কোনো প্রতিষ্ঠান একদম গবেষণা কাজ
চলতেছে বা মানে খুবই নামি দামি যেসব জায়গা আর কি সেসব জায়গায় ইউজ করা হয় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে ছবিতে শুধু দেখবা, ছবিতে দেখে রাখো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র থেকে আর কিছু মানে পড়ার মতো আর কিছু নাই। আর আমি চিটাগং, আমার সবাই জিজ্ঞেস করতেছে আমি কোন কলেজে পড়ছি, আমি হচ্ছে চিটাগং কলেজে পড়ছি, আমি চিটাগং এ ছিলাম। আচ্ছা, এবার আসলে তোমাদেরকে লাস্ট প্রশ্ন কয়েকটা আছে, এই প্রশ্নের পরে হচ্ছে তোমাদের ছুটি, বেশি কিছু নাই। প্রশ্নগুলো হচ্ছে সবাই অ্যান্সার করো, কিন্তু সবাই ঠিক অ্যান্সার করবা, ভুল অ্যান্সার করবা না কেউ। একদম সহজ সহজ প্রশ্ন। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে দুই। অঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। তো আসলে তোমাদের যে লাস্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে আহ অ্যান্সার করো, তারপর হচ্ছে তোমাদের ছুটি সবার। উম, আচ্ছা, এটা হচ্ছে সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে মোটামুটি, স্নায়ুতন্ত্র। তো আম, আজকে মোটামুটি ক্লাস এখানেই শেষ। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে চ্যাট বক্সে বলতে পারো, আমি হচ্ছে যদি কোনো টপিক রিভিউ করতে হয়। আর হচ্ছে আম, তোমরা আজকে গিয়ে চ্যাপ্টারটা সবাই একটু ভালো করে পড়বা। কোনো সমস্যা থাকলে তো নেক্সট ক্লাস অবশ্যই বলবা। আর চ্যাপ্টারটা হচ্ছে খুবই সহজ একটা চ্যাপ্টার, বেশি কিছু নাই। আম, একজন হচ্ছে মেবি হ্যান্ড রাইজ করছে, ওকে একটু আনমিউট করলে। কি প্রশ্ন ছিল? আচ্ছা হুমায়রা, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে, তুমি কথা বলতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু পরিশোষণটা আরেকবার বলেন। কি কি আরেকবার বলবো? পরিশোষণ। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি পরিশোষণ নাও। পরিশোষণটা হচ্ছে আমাদের যে বৃক্ক, এই বৃক্কের কাজ হচ্ছে দেহ থেকে দূষিত বর্জ্য পদার্থগুলোকে বের করা। তো ও কি করে, রক্ত থেকে দূষিত যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে হচ্ছে জমা করেন এবং এই বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে বের করে দেন। কিন্তু ও এই দূষিত বর্জ্য পদার্থের সাথে
কিছু কিছু পুষ্টি পদার্থ আমাদের দেহ থেকে বের করে দেওয়ার জন্য বৃক্কে জমা হয় প্রথম দিকে। তো এই পুষ্টি পদার্থগুলো তো দেহ থেকে বের হয়ে গেলে তখন তো আমাদের দেহে পুষ্টির অভাব দেখা যাবে। এজন্য কি হয়, যখন এই এই জায়গাটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে এই ছাঁকনির মতো কাজটা হয়, দূষিত বর্জ্য পদার্থগুলো জমা হয়। তো এই দূষিত বর্জ্য পদার্থগুলো যখন আবার সংগ্রাহী নালিকায় যাবে, সেই সংগ্রাহী নালিকায় কি হয়, যেগুলো পুষ্টি পদার্থ আছে সেগুলো আবার রক্তে ফেরত যায়। এই যে আবার রক্তে ফেরত যাওয়া শুধুমাত্র পুষ্টি পদার্থগুলা, সেগুলা হচ্ছে পরিশোষণ। তাহলে বৃক্ক হচ্ছে দুই ধরনের কাজ করে। একটা জায়গায় হচ্ছে সে ছাঁকনির মতো কাজ করে, দূষিত পদার্থগুলাকে একত্র করে ফিল্টার করে, আর দূষিত পদার্থের সাথে যেসব পুষ্টি পদার্থগুলো চলে আসছিল সেগুলাকে আবার সংগ্রাহী নালিকায় পরিশোষণ করে রক্তে ফেরত পাঠায়। এটাই হচ্ছে পরিশোষণ। হ্যাঁ, হুমায়রা কথা বলতে হবে তো আপু, বুঝতে পারছো? জি আপু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো এখন? জি আপু, আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ওই যে একটা চিত্র ছিল না শ্মশান যন্ত্রে, হ্যাঁ হ্যাঁ ওইখানে ডায়াফ্রাম ছিল না, ডায়াফ্রাম, হ্যাঁ, ওই জিনিসটা মানে কি? ডায়াফ্রামটা আসলে কি? ডায়াফ্রামটা হচ্ছে একটা, মানে একটা পেশি বলা যায়, যেটা হচ্ছে এই যে দেখো আমাদের বডির উপরের দিকে এটা হচ্ছে বক্ষ গহ্বর, আর নিচে এটা হচ্ছে উম, মানে পরিপাক গহ্বর। এই দুইটা গহ্বরের মাঝখানে যে পেশিটা থাকে এটাকে বলা হয় ডায়াফ্রাম পেশি। এই পেশিটা হচ্ছে আমাদের শ্বাসকার্যে সহায়তা করে। শ্বসন চ্যাপ্টারটা যখন পড়বা তখন হচ্ছে জানবা কিভাবে সহায়তা করে। জি আপু, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আরো হচ্ছে 4 জন হ্যান্ড রেজ করছে, ওদেরকে একটু আনমিউট করে। আচ্ছা মেধা, তুমি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু লসিকাটা আরেকবার বুঝান তো। আচ্ছা, লসিকাটা হচ্ছে মানে এত ইয়ার কিছু না। আমাদের দেহে দুইটা কোষের মাঝখানে বা দুইটা টিস্যুর মাঝখানে যে জায়গা থাকে এই জায়গাটা হচ্ছে খুবই ছোট থাকে। এত ছোট জায়গার মধ্য দিয়ে হচ্ছে তোমার রক্ত নালিকা গুলা যাইতে পারে না। তো এই ছোট ছোট জায়গা যেখানে যদি রক্ত নালিকা যাইতে না পারে, তার মানে এইসব জায়গায় রক্ত পরিবহনও হইতে পারতেছে না। তো এইসব জায়গায় যদি রক্ত না যায়, রক্তের কোনো কাজ কিন্তু এইসব জায়গায় হচ্ছে না। এই যে রক্ত রোগ প্রতিরোধ করে, রক্ত জমাট বাঁধে, বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করে, কোনো কিছু এই জায়গাগুলোয় হচ্ছে না। তো এই জায়গাগুলোয় যদি এইসব কিছু না হয় তাহলে হয় কি, এই জায়গাগুলোয় পুষ্টির অভাব দেখা যায়। এই জন্য লসিকা জিনিসটা সৃষ্টিকর্তা তৈরি করছে। যেসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না সেসব জায়গায় গিয়ে লসিকা রক্তের কাজটা করে। এই জন্য দুইটা টিস্যুর মধ্যবর্তী যে ফাঁকা স্থান আছে, ইন্টারসেলুলার স্পেস, মানে খুবই ছোট ছোট যে জায়গা, ওই জায়গাগুলোতে যে জলীয় পদার্থ জমা হয় সেটাকে বলা হয় লসিকা। এখন বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে অহনা কোশ্চেন করবে। তার আগে হচ্ছে আমি একটু বলি, যদি হচ্ছে তোমরা কোনো কিছু রিপিট করতে বলো, রিপিট তো হচ্ছে তোমাদের যেহেতু আইডিতে রেকর্ডেড ক্লাসটা থেকে যাচ্ছে, তোমরা সেখান থেকে হচ্ছে রিপিট ভিডিওটা দেখে নিতে পারো। যদি হচ্ছে তোমরা কোনো কিছু না বুঝে থাকো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কোশ্চেন করতে পারো। বুঝতে পারছো? তাহলে হচ্ছে অহনা তুমি কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, পরিপাক তন্ত্রে একটা লাইন আছে যে অপাচ্য খাদ্যাংশ, এই জিনিসটা কি? অপাচ্য খাদ্যাংশ বলতে হচ্ছে এই যে আমরা খাই যেসব খাবারগুলা, খাবারটা হচ্ছে পরিপাক হচ্ছে হয়ে তোমার যে, নর্মালি আমরা যে খাবারগুলা খাই সেগুলো হচ্ছে খুবই জটিল অবস্থায় থাকে, যে খাবারগুলা ডিরেক্টলি আমাদের শরীর ইউজ করতে পারে না। এই জন্যই পরিপাকটা হয়। পরিপাকটা হয়ে তোমার এগুলা সরল খাদ্যে পরিণত হয়। এই সরল খাবারটা আমাদের দেহে সব কোষে কোষে চলে যায়, সেখানে কাজে লাগে। তো ধরো আমরা যে পরিমাণ খাবার খাইছি তার পুরাটা কিন্তু পরিপাক হয় না, কিছু পরিমাণ খাবার থেকে যায় যেটা হচ্ছে পরিপাক হয় না, এবং সেটা হচ্ছে অপাচ্য, মানে যে খাবারটার পরিপাক হচ্ছে না যে অংশটার, এবং ওই অপাচ্য অংশটা হচ্ছে মল হিসেবে দেহ থেকে বের হয়ে যায়। বুঝতে পারছো এখন? জি আপু, আরেকটা হচ্ছে শ্বস ইয়া স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রে মেরুরজ্জু জিনিসটা কি? মেরুরজ্জু জিনিসটা হচ্ছে স্পাইনাল কর্ড আর কি, মানে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কর নিচে যে এখান থেকে যে মেরুদণ্ড বের হয়,
এই মেরুদণ্ডের মধ্যে যে অস্থিগুলা থাকে, এই অস্থির ভিতরে যে পদার্থটা থাকে এটা হচ্ছে মেরুরজ্জু। বুঝতে পারছো? জি আপু, ধন্যবাদ। আচ্ছা, এরপর কোশ্চেন জারিন কোশ্চেন করতে পারবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নাসিকা আর ডায়াফ্রাম স্ক্রুয়ের কাজ কি? আচ্ছা, ডায়াফ্রাম স্ক্রুর কাজ হচ্ছে তোমার এই যে তোমার নাসিকা, নাসিকার কাজ হচ্ছে এই যে দেখো এখানে তিনটা, সরি সরি, এখানে দেখো তিনটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ মানে হচ্ছে লেন্স, মানে এখানে তিনটা লেন্স আছে। তোমার হচ্ছে একটা থাকে 10 পাওয়ারের লেন্স, একটা থাকে 40 পাওয়ারের লেন্স, আর একটা থাকে 100 পাওয়ারের লেন্স। তো আমরা মানে সিচুয়েশন বুঝে এক একটা ইউজ করি। কোনো কোনো জায়গায় আমাদের 10 পাওয়ারের লেন্স ইউজ করতে হয়, কোনো কোনো জায়গায় 40 পাওয়ারের লেন্স ইউজ করতে হয়, কোনো কোনো জায়গায় 100 পাওয়ারের লেন্স ইউজ করতে হয়। এই যে নাসিকাটা দেখো, নাসিকার সাথে কিন্তু এই অবজেক্টিভ গুলো লাগানো। তো আমরা নাসিকাটাকে ঘুরাই ঘুরাই লেন্সটাকে চেঞ্জ করতে পারি। এটা যেমন ধরো এখানে 100 পাওয়ারের লেন্সটা হচ্ছে এই মঞ্চের সাথে লেগে আছে, এই 100 পাওয়ারের লেন্সটা হচ্ছে মানে এখানে আমরা তার মানে 100 পাওয়ারের লেন্সটা দিয়ে দেখতেছি। যখন আমার 40 পাওয়ারের লেন্স দিয়ে দেখার দরকার হবে, আমি নাসিকাটা ঘুরে 40 পাওয়ারের লেন্সটাকে এখানে আনবো। আবার যখন আমার 10 পাওয়ারের লেন্স দিয়ে দেখা দরকার হবে, আমি নাসিকাকে ঘুরে 10 পাওয়ারের লেন্সটা এখানে আনবো। এটা গেল নাসিকার কাজ। আর যেটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের এখানে হচ্ছে তোমার লাইটটা থাকে, লাইটের সুইচটা থাকে। যে লাইটটার জন্য আমাদের হচ্ছে আলাদা করে যেন এর আগের আমলে মানুষ কি করতো, মাইক্রোস্কোপ ইউজ করার জন্য সূর্যের আলোর উপর নির্ভরশীল হইতে হতো। যেদিকে যখন সূর্যের আলো পাওয়া যায়, যেদিকে পাওয়া যায় সেদিকে মাইক্রোস্কোপটা রেখে তারপর ইউজ করতো। তো এখন এখানে ডায়াফ্রামে এখানে একটা লাইটের সুইচ দিয়ে দেওয়ার কারণে তোমার হচ্ছে এখানে একটা বাল্ব থাকে। এই লাইটটা হচ্ছে তোমার ভিতরে তোমার স্ট্রাকচার দেখার লাইটের যোগান দিয়ে দেয়, আলাদা করে আর সূর্য রশ্মির উপর নির্ভর করতে হয় না। বুঝতে পারছো এখন? জি আপু। আচ্ছা, এরপর আর দুইজনের কোশ্চেন নেব আমরা। ইমরান কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, রক্তের নিউট্রোফিল কি? আচ্ছা, রক্তের নিউট্রোফিল হচ্ছে যেটা আমরা বললাম, রক্তে 3 ধরনের কণিকা থাকে, শ্বেত লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। এতটুকু তো বুঝছো তাই না? জি। তো শ্বেত রক্ত কণিকা আবার অনেক রকম হইতে পারে। শ্বেত রক্ত কণিকারই একটা প্রকারভেদ হচ্ছে নিউট্রোফিল। শ্বেত রক্ত কণিকা নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট 5 ধরনের হইতে পারে। এগুলোর কাজ কি আলাদা আলাদা? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। জীবের পরিবহন চ্যাপ্টারটা যখন পড়বা তখন প্রত্যেকটা আলাদা 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 কাজ পড়বা। ও, আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আপু আদাব। হ্যাঁ, আদাব, বলো। যে আমাদের মানে বইতে একটা লাইন দেওয়া আছে যে শ্বসনতন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। এখানে জারণ প্রক্রিয়াটা মানে কি? আচ্ছা, এটা হচ্ছে আসলে কেমিস্ট্রির পড়া। তোমরা হচ্ছে মানে এই চ্যাপ্টারটা একদম শুরুর দিকে পড়তেছো, তো এই জন্য অনেক কিছু হচ্ছে বুঝতেছো না। যখন হচ্ছে পুরো বই পড়ে ফেলবা তখন হচ্ছে বুঝবা। তো জারণ প্রক্রিয়া আমি যদি একদম শর্ট করে তোমাকে বুঝাই, খুব ছোট করে, তাহলে জারণ প্রক্রিয়া মানেই হচ্ছে কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করা। তো আমরা যে খাবারগুলা খাই, এই খাবারের সাথে যখন অক্সিজেন যোগ হয়, যুক্ত হয়, তখন হচ্ছে শক্তি উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে জারণ প্রক্রিয়া। আমরা যে বাতাসের সাহায্যে অক্সিজেনটা নিই, এই অক্সিজেনটা কোষে পৌঁছায়। সেই সাথে আমরা যখন খাবার খাই, খাবারটা পরিপাক হয়ে কোষে পৌঁছায়, তখন খাবার আর অক্সিজেন বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। আর কোনো কিছুর সাথে অক্সিজেন বিক্রিয়া করলেই সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি। বুঝতে পারছো এখন? হ্যাঁ আপু, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা আপু, আর কারো তেমন কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে শেষ করি। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মুন আপু যদি কিছু বলেন লাস্টে। আহ, আচ্ছা ভাইয়া, এই যে ক্লাসের টাইমে অনেক সময় দেখা যায় যে ওরা হয়তো অন্য কোয়েশ্চেন করে, তো মানে
চ্যাট বক্সে বা এমনিতেও কিউএনএ সেকশনে দেখি কোশ্চেন গুলো আসে, তো আমার মনে হয় যে ওরা যদি একটু অপেক্ষা করে তাহলে আপু বা যে ভাইয়া ক্লাস নেন আপুর ক্লাসে যেটা দেখছিলাম যে অ্যান্সার গুলো না একটু পরেই আসছিল। তো সেক্ষেত্রে ওরা যদি কোশ্চেন করার দিকে না বেশি মন দেয় তখন দেখা যায় যে তাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়, এরপরে হয়তো আপু নেক্সটে কি পড়াচ্ছে সেই জিনিসটাও মিস হয়ে যেতে পারে। আর কোনো কিছু যদি মিস করেও যায় আর সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো পরবর্তীটাতে একটু কনসেন্ট্রেট করে ভালো হয়, যেটা হয়তো যে পার্টটা মিস করে গেছে সেটা তো তারপরে রেকর্ড থেকে দেখতেই পারে। এটাই ভাইয়া। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে স্টুডেন্ট ভাই আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আর তোমাদের যদি এখন উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে চাইলে হচ্ছে চ্যাট বক্সে বলতে পারো। আচ্ছা, আহ কারো কোনো কোশ্চেন আসলে দেখতেছি না আমি। যদি কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারো উদ্ভাস রিলেটেড, আর যদি হচ্ছে না থাকে তাহলে আমরা শেষ করব। আচ্ছা, সাকিব বলছো যে আজকে বাড়ির কাজ নেই। হ্যাঁ, বাড়ির কাজ আছে। বাড়ির কাজটা হচ্ছে তোমরা পিডিএফটা যখন পাবা তখন হচ্ছে দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, বাড়ির কাজ দেওয়া হবে, তোমরা যখন হচ্ছে পিডিএফটা পাবা, আপলোড দেওয়া হবে তখন হচ্ছে দেখে নিও। তো ঠিক আছে, এই ছিল মনে হয়। আচ্ছা, সাপ্তাহিক এক্সাম গুলোর কি অ্যান্সার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, যদি হচ্ছে তুমি এক্সাম দিয়ে থাকো। আর যদি এক্সাম না দিয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে তোমার আইডিতে পাবো না। তারপরে হচ্ছে কেউ যদি এরকম থেকে থাকো যে হচ্ছে মিস করে থাকো বা হচ্ছে কোনো কারণে মিস হয়ে গেছে অনিচ্ছাকৃত, তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু ফোন দিবা, আমি চেষ্টা করবো আর কি কোশ্চেন গুলো দেওয়ার জন্য। তো ঠিক আছে, আশা করবো যে তোমরা কেউ হচ্ছে লাইভ এক্সাম মিস করবে না। তারপরে যদি হচ্ছে একান্তই কোনো সমস্যার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে একটু আমাকে ফোন দিও, আমি চেষ্টা করব। যে দিব এমনটা না, তো চেষ্টা করবো আর কি দেওয়ার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।